সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আলোচনার টপিক অ্যালডিহাইড ও কিটোন। আমরা জানি অ্যালডিহাইড ও কিটোনকে একসাথে কার্বনিল যৌগ বলে। তো অ্যালডিহাইড আর কিটোন থেকে সাধারণত বোর্ডে একটা সিকিউ প্রশ্ন আসে। তো এই সিকিউ প্রশ্নটার আনসার করার জন্য তোমার কোন কোন টপিকগুলো পড়তে হবে সেই বিষয়টা নিয়ে আজকের পর্বে আমি আলোচনা করব এবং বিক্রিয়াগুলো দেখাবো যে কিভাবে তুমি এই বিক্রিয়াগুলো প্র্যাকটিস করলে সহজে মনে রাখতে পারবা। তো আমরা কি কি পড়বো এই অধ্যায় থেকে সেই বিষয়টা আগে জানি। সাধারণত প্রথমে আমরা দেখব অ্যালডিহাইড বা কিটোনের বা কার্বনিল যৌগের প্রস্তুতি। আসলে কোন কোন বিক্রিয়া দ্বারা আমরা অ্যালডিহাইড আর কিটোনকে প্রস্তুত করতে পারি সেই বিষয়টা আগে দেখব। তারপরে আমরা অ্যালডিহাইড আর কিটোনের বিক্রিয়া দেখব। অ্যালডিহাইড আর কিটোনের কিছু বিক্রিয়া আছে, যেমন অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, কেনিজারো বিক্রিয়া, ক্লিমেনসন বিজারণ, হ্যালোফর্ম বিক্রিয়া, তারপরে সে অ্যালডিহাইড বা কিটোনের যে শনাক্তকারী পরীক্ষা আছে ঘনীভবন বিক্রিয়া দ্বারা 2,4 ডিএনপি দ্বারা। তারপরে অ্যালডিহাইড ও কিটোনের যে পার্থক্য সূচক পরীক্ষা আছে, যেমন টলেন বিকারক সহ পরীক্ষা, ফেলিং দ্রবণ সহ পরীক্ষা। এরপরে এই যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়াটা আছে, অ্যালডিহাইড কিটোন কি বিক্রিয়া দেয়? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেখায়, এবং এই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার মেকানিজম দেখবো। আবার নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালডিহাইড আর কিটোনের সক্রিয়তা কার বেশি হবে কার কম হবে, মানে সক্রিয়তার তুলনা আমরা দেখব। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের পর্বে আমি আলোচনা করব। তো প্রথমে আমরা একটু দেখি। দেখো, কার্বনিল যৌগ মানে হচ্ছে এই কার্বনিল মূলকটা থাকবে। এই যে কার্বনিল মূলকে কি আছে, কার্বনের সাথে একটা অক্সিজেন কিন্তু দ্বিবন্ধন দ্বারা যুক্ত আছে। এবার এই কার্বনিল মূলকের সাথে দুই পাশে দুইটা যদি অ্যালকাইল মূলক থাকে তাহলে সেটার নাম কি হবে? কিটোন। আর যদি এরকম হয় কার্বনিল মূলকের যে দুইটা যোজনী আছে বা দুইটা হাত আছে, এই দুইটা হাতের এক পাশে হচ্ছে অ্যালকাইল মূলক আর এক পাশে হচ্ছে কি হাইড্রোজেন, তাহলে সেটা কি হবে? অ্যালডিহাইড হবে। আবারও বলতেছি, কার্বনিল মূলকটার এই যে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, এই মূলকটার নাম হচ্ছে কি? কার্বনিল মূলক। এই কার্বনিল মূলকের দুই পাশে যদি অ্যালকাইল মূলক থাকে দুইটা হাত দ্বারা, তাহলে সেটা হচ্ছে কিটোন। আর যদি এক পাশে অ্যালকাইল মূলক থাকে আর এক পাশে হাইড্রোজেন থাকে তাহলে সেটা হচ্ছে কি? অ্যালডিহাইড। তাহলে দেখো, অ্যালডিহাইড আর কিটোন, এটা হচ্ছে কি? অ্যালডিহাইড। আর যদি এরকম হয় দুই পাশে অ্যালকাইল মূলক থাকে তাহলে সেটা কি হবে? সেটা কিন্তু কিটোন হবে। তো প্রথমে আমরা দেখব এই অ্যালডিহাইড আর কিটোনের প্রস্তুতি। তো প্রথমে লিখি প্রস্তুতি। প্রথম প্রস্তুতিটা হচ্ছে অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া দ্বারা। দেখো, আমরা অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া দ্বারা অ্যালডিহাইড বা কিটোন তৈরি করতে পারি। তো প্রথমে আমি বিক্রিয়াটা সম্পর্কে একটু বলে নেই। দেখো, অ্যালকিনের সাথে আমরা যদি অ্যালকিনের ওজনীকরণ করি তাহলে বিক্রিয়াটা দুইটা ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে ওজনের সাথে অ্যালকিন বিক্রিয়া করবে কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে, এবং এটা যৌথ যৌগ তৈরি করবে, মানে ওজোন গ্যাস আর অ্যালকিন বিক্রিয়া করে। এবং দ্বিতীয় পর্বে বা দ্বিতীয় ধাপে ওই যৌথ যৌগটা পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত হবে। আর্দ্র বিশ্লেষিত হয়ে অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন করবে, অর্থাৎ কার্বনিল যৌগ উৎপন্ন করবে। এই ওজনীকরণ বিক্রিয়াটা কারা দিবে? দেখো, যদি কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাহলে সেই যৌগগুলো কিন্তু ওজনীকরণ বিক্রিয়া দেয়। যেমন অ্যালকিনে কি আছে? কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এই জন্য অ্যালকিন কি করে? ওজনীকরণ বিক্রিয়া দেখায়। আবার আবার দেখবা যে বেনজিনে কি আছে? কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এই কারণে বেনজিনও কিন্তু ওজনীকরণ বিক্রিয়া দেখায়। একই সাথে অ্যালকাইনের মধ্যে কি আছে? কার্বন কার্বন ত্রিবন্ধন, এই অ্যালকাইনটাও কি করে? ওজনীকরণ বিক্রিয়া দেখায়। তো আমরা অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া দেখাবো। বিক্রিয়াটা কয়টা ধাপে সম্পন্ন হয়? দুইটা ধাপে। তো আমরা প্রথমে লিখি, যেমন মনে করো আমরা
প্রোপিন নিলাম। এই প্রোপিনের সাথে আমরা ওজোন গ্যাসের বিক্রিয়া দেখাবো। এটা কার উপস্থিতিতে হবে বিক্রিয়াটা? কার্বন টেট্রাক্লোরাইড। তো একটু খেয়াল করো, এই যৌগটার নাম হয়েছে কি? প্রোপিন। তুমি যখন ওজোনীকরণ বিক্রিয়া লিখবা, একটা বিষয় মনে রাখবা, এই যে দুইটা কার্বনের মাঝখানে দ্বিবন্ধন আছে, এই দুইটা কার্বন তুমি এখানে ডান পাশে প্রথমে লিখবা। ধরো আমি এই দুইটা কার্বন লিখলাম, এই একটা কার্বন, এই একটা কার্বন। কোন দুইটা কার্বন? এই যে দুইটা কার্বনের মাঝখানে দ্বিবন্ধন আছে। এবার এই ওজোন গ্যাসে কয়টা অক্সিজেন পরমাণু আছে? তিনটা। এই তিনটা অক্সিজেন পরমাণুকে একটা অক্সিজেন পরমাণু এইভাবে দুইটা কার্বনের উপরে দিবা, আর বাকি দুইটা অক্সিজেন পরমাণুকে এইভাবে কি করবা? নিচে দিবা। কোন দুইটা কার্বনের মধ্যে বলো তো? যে দুইটা কার্বনের মাঝখানে দ্বিবন্ধন আছে। এবার খেয়াল করো, এই কার্বনের সাথে এই কার্বনটা কিন্তু এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আছে? দুইটা হাইড্রোজেন। তাহলে আমরা কি করব? এখানে দুইটা হাইড্রোজেন দিব, এবং মাঝখানে যে কার্বনটা আছে এই কার্বনের সাথে কি আছে দেখো, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, আর একটা কি আছে? মিথাইল মূলক আছে, মানে অ্যালকাইল মূলক। দেখো এই কার্বনের সাথে এখানে দুইটা বন্ধন ছিল, দ্বিবন্ধন, আর দুইটা হাত দ্বারা কি যুক্ত আছে? একটা হাইড্রোজেন আর একটা হচ্ছে মিথাইল মূলক। তো আমরা এই দুইটা গ্রুপ দিই, মিথাইল মূলক দিলাম এই কার্বনের সাথে, আর একটা হচ্ছে কি? হাইড্রোজেন। এই যৌগটার নাম হচ্ছে ওজোনাইড যৌগ বা যৌথ যৌগ। এবং এই যৌগটাকে আমরা এরপরে কি করব? দেখো এই যৌগটাকে এরপরে আমরা জিঙ্ক আর পানি দ্বারা আদ্র বিশ্লেষিত করব। কি দ্বারা? জিঙ্ক আর পানি দ্বারা। যখন আমরা এই ওজোনাইড যৌগটাকে আদ্র বিশ্লেষিত করব, এটা কি হবে দেখো, একটু এভাবে মনে রাখো। এই দুই পাশ থেকে এটা ভেঙে যাবে, এই অংশটা আলাদা হয়ে যাইব। আবার এই যে এই ডান পাশের অংশটা, এটা আলাদা হয়ে যাবে। এই যে মাঝখানের অক্সিজেনটা আছে, এই অক্সিজেনটাকে কে নিয়ে নিবে? জিঙ্ক পরমাণুটা আছে না, এই জিঙ্ক পরমাণুটা কি করবে? এই অক্সিজেনটাকে নিয়ে নেবে। তো জিঙ্ক পরমাণুটা যদি এই অক্সিজেনটাকে নিয়ে নেয়, তাহলে বাম পাশ থেকে কি হবে দেখো? CH3CHO। তাহলে বাম পাশ থেকে হইতেছে কি? ইথানল, CH3CHO। আর ডান পাশ থেকে কি হবে দেখো? CH2O। ডান পাশ থেকে হইতেছে কি? CH2O। তো এই যে CH2O, এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, HCHO। এটার নাম হচ্ছে কি? মিথানেল। আর উপরেরটার নাম হচ্ছে কি? ইথানেল। অর্থাৎ দেখো, আমি যদি প্রোপেনের ওজোনীকরণ বিক্রিয়া দেখাই বা ওজোনীকরণ করি, তাহলে সেখান থেকে কি হবে? অ্যালডিহাইড উৎপন্ন হবে। একটা উৎপন্ন হবে ইথানেল, আর একটা উৎপন্ন হবে কি? মিথানেল। তার মানে এই বিক্রিয়া দ্বারা আমরা কি করতে পারি? অ্যালডিহাইড অথবা কিটোন তৈরি করতে পারি। তো আমি আরেকটা যৌগ দিয়ে দেখাই কিভাবে কিটোন তৈরি করব। আমরা এইখানে একটু যৌগটা চেঞ্জ করে নিলাম, মনে করো। দেখো এই যৌগটার নাম কি? চেনের মধ্যে কয়টা কার্বন আছে? চারটা। তো চারটা কার্বন, আবার দ্বিবন্ধন আছে, তার মানে কি হবে? বিউটিন, মানে বিউটিন এরকম কিছু একটা হবে। আবার দেখো এখানে একটা প্রতিস্থাপক আছে, কয় নাম্বার কার্বনে? 2 নম্বর কার্বনে। কারণ তুমি নাম্বারিংটা কোন পাশ থেকে করবে? এই পাশ থেকে, 1 2 3 4। তাহলে এই যৌগটার নাম হয়েছে কি? 2 মিথাইল বিউটিন। কত? 2 মিথাইল বিউটিন। তো 2 মিথাইল বিউটিন 2 কে আমরা ওজোনীকরণ বিক্রিয়া করব। দেখো কি হবে? একইভাবে এই যে দুইটা কার্বনের মাঝখানে দ্বিবন্ধন আছে, এই দুইটা কার্বনের মাঝখানে, মনে করো এই দুইটা কার্বনের সেই দুইটা কার্বন, তো এই দুইটা কার্বন আমরা দিলাম, এবং এই দুইটা কার্বনের মাঝখানে
তিনটা অক্সিজেন দিয়ে দিলাম, উপরে একটা অক্সিজেন আর দুইটা অক্সিজেন নিচে। কোন দুইটা কার্বন? যে দুইটা কার্বনের মাঝখানে দ্বিবন্ধন আছে। এরপরে দেখো এই পাশের কার্বনটাতে একটা হাইড্রোজেন আছে আর একটা কি আছে বলতো? CH3 আছে। তাহলে এই পাশের কার্বনটাতে একটা CH3 আছে আর একটা কি আছে? হাইড্রোজেন আছে। ডান পাশের কার্বনটাতে, দ্বিবন্ধনের কার্বনটাতে, এই পাশে এই কার্বনটাতে কি আছে? দুইটা মিথাইল মূলক আছে। তাহলে আমরা এখানে দুইটা মিথাইল মূলক দিই। এই একটা মিথাইল মূলক, এই একটা মিথাইল মূলক। তো এই ক্ষেত্রে কি হবে দেখো, দুইটা আমরা মিথাইল মূলক দিলাম কিন্তু। এবার যদি আমরা এটাকে আগের মতো ভেঙে দেই, এই পাশ থেকে ভাঙবে, এই পাশ থেকে ভাঙবে, এবং এখানে কে আদ্র বিশ্লেষিত করবে? ভাঙবে কে? পানি। আর সাথে আমরা কি নিব? জিঙ্ক ধাতু নিব। এই যে জিঙ্ক ধাতুটা আছে এটা কি করবে? উপরের অক্সিজেনটাকে নিয়ে নেবে, তার মানে কি জিঙ্ক অক্সাইড। বাম পাশ থেকে কি হবে দেখো? CH3CHO। তাহলে বাম পাশ থেকে হইতেছে কি? CH3CHO। আর ডান পাশ থেকে কি হয় দেখো? CH3COCH3। তার মানে CH3 বন্ড কার্বনিল মূলক বন্ড CH3। এই যৌগটা হচ্ছে কি? এই যৌগটার নাম হচ্ছে ইথানল। আর এই পাশের যৌগটার নাম প্রোপানন। এটা একটা কিটোন। দেখো এই কার্বনিল মূলকের দুই পাশে কি আছে? আর আছে, মিথাইল মূলক আছে। যদি কার্বনিল মূলকের দুই পাশে অ্যালকাইল মূলক থাকে, এই যে, তাহলে সেটা কি হবে? কিটোন হবে। যেহেতু এখানে মিথাইল মূলক আছে এবং যৌগটাতে কয়টা কার্বন আছে? তিনটা কার্বন। এই কারণে এই যৌগটার নাম হচ্ছে কি? প্রোপানন। তার মানে দেখো আমরা যদি 2-মিথাইল বিউটিন 2 কে ওজনীকরণ করি তাহলে কি উৎপন্ন হইতেছে? ইথানল উৎপন্ন হইতেছে, যেটা একটা অ্যালডিহাইড। আর একটা কি উৎপন্ন হইতেছে? প্রোপানন। প্রোপাননটা হচ্ছে কি? কিটোন। এবং এই অ্যালডিহাইড আর কিটোনকে একসাথে আমরা কি বলি? কার্বনিল যৌগ বলি। অর্থাৎ অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া দ্বারা আমরা কি করতে পারি? কার্বনিল যৌগ অর্থাৎ অ্যালডিহাইড আর কিটোন উৎপন্ন করতে পারি। এবার অ্যালকাইনের আরেকটা প্রস্তুতি দেখে, 2 নম্বর প্রস্তুতি। যদি আমরা কার্বনিল যৌগের প্রস্তুতি, যদি আমরা অ্যালকাইনের সাথে পানি সংযোজন বিক্রিয়া ঘটাই তাহলে কি হবে? অ্যালডিহাইড অথবা কিটোন উৎপন্ন হবে। এবং এই বিক্রিয়াটাও দুইটা ধাপে সম্পন্ন হয়। দেখো আমরা যেমন মনে করো ইথাইনের সাথে, এই ইথাইনের সাথে পানি সংযোজন বিক্রিয়া লিখব। তো পানিতে কি আছে? একটা হাইড্রোজেন আছে আর একটা OH আছে। এবং এই বিক্রিয়াটা 20% সালফিউরিক অ্যাসিড ও 2% মার্কিউরিক সালফেটের উপস্থিতিতে বিক্রিয়াটা সম্পন্ন হবে। তাপমাত্রাটা 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। তো দেখো এখানে অ্যালকাইনের মধ্যে কিন্তু পাই বন্ধন আছে, দুইটা পাই বন্ধন আছে কার্বন কার্বনের মাঝখানে। আর পাই বন্ধন থাকলে আমরা কি জানি? সংযোজন বিক্রিয়া দেখায় নাকি? তো এই যে দুইটা কার্বন আছে, এই দুইটা কার্বনের মধ্যে পানির দুইটা গ্রুপ যুক্ত হবে, একটা হাইড্রোজেন আর একটা হচ্ছে কি? হাইড্রোক্সিল মূলকটা। তো একটা কার্বনে তুমি কি দিবা? হাইড্রোজেন দিবা, আর একটা কার্বনে কি দিবা? হাইড্রোক্সি মূলক দিবা। তো মনে করো আমি বাম পাশের কার্বনে হাইড্রোজেনটা দিলাম আর ডান পাশের কার্বনে হাইড্রোক্সি মূলকটা দিলাম। এরপরে এই যৌগটাতে একটা পুনর্বিন্যাস হবে, এখানে একটা পুনর্বিন্যাস হবে। দেখো এই যে মাঝখানে তিনটা বন্ধন ছিল, তিনটা বন্ধন কিন্তু নাই, দুইটা বন্ধন আছে। কেন? সাধারণত পাই বন্ধন যুক্ত দুইটা কার্বনের মাঝখানে বা দুইটা কার্বনে যদি দুইটা মূলক বা দুইটা গ্রুপ যুক্ত হয় তাহলে সেখানে কি হবে? একটা করে বন্ধন কমবে। এই জন্য এখানে বন্ধন কয়টা হবে? দুইটা হবে। পুনর্বিন্যাসটা কি হবে দেখো, এই যে হাইড্রোক্সি মূলকটা আছে, এই হাইড্রোক্সি মূলকটার যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা পাশের যে দ্বিবন্ধনের কার্বন আছে সেই কার্বনে চলে আসবে। এই হাইড্রোজেনটা মানে অক্সিজেনটা কিন্তু আসবে না, হাইড্রোজেনটা আসবে।
যদি এই হাইড্রোজেনটা এই পাশের কার্বনে চলে আসে তাহলে কি উৎপন্ন হবে এখানে CH3CHO, অর্থাৎ এখানে কি পাইবো আমরা ইথানল উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে ইথানল। তাইলে অ্যালকাইনের সাথে পানি সংযোজন বিক্রিয়াটা দুইটা ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে সংযোজন বিক্রিয়া দ্বারা একটা যৌগ উৎপন্ন হবে এবং ওই যৌগটাতে আবার কি হবে পুনর্বিন্যাস হবে। পুনর্বিন্যাসের মাধ্যমে কি উৎপন্ন হবে কার্বনিল যৌগ, অ্যালডিহাইডও হইতে পারে কিটোনও হইতে পারে। একইভাবে যদি আমরা এখানে প্রোপাইন নেই, দেখো CH3 ট্রিপল বন্ড CH, এই প্রোপাইনের সাথে আমরা বিক্রিয়াটা দেখাইবো। এখানে একই জিনিস নিবা, তো কি হবে যে হাইড্রোজেন আর হাইড্রোক্সি মূলকটা আছে এই দুইটা, যে দুইটা কার্বনের মাঝখানে ত্রিবন্ধন আছে সেই দুইটা কার্বনে যুক্ত হবে। তবে এই ক্ষেত্রে মনে রাখবা হাইড্রোজেনটাকে কোন কার্বনে দিবা যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে বা হাইড্রোজেন আছে। দেখো এই দুইটা কার্বনের মধ্যে এই কার্বনটাতে কিন্তু হাইড্রোজেন আছে, তাহলে এই কার্বনে কি করবে এই হাইড্রোজেনটা দিবা, আর হাইড্রোক্সি মূলকটা কোনটাতে দিবা যেখানে হাইড্রোজেন নাই, দ্যাট মিন্স মাঝখানের কার্বনটাতে। তাহলে এখানে কি উৎপন্ন হবে CH3 ডাবল বন্ড CH2, এবং এই যৌগটাতে আগের মতো একইভাবে কি হবে পুনর্বিন্যাস হবে। পুনর্বিন্যাসে কি হবে এই যে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেনটা দ্বিবন্ধনের সাথে পাশের যে কার্বনটা আছে সেই কার্বনে চলে যাবে। তাহলে কি উৎপন্ন হবে এখান থেকে CH3 কার্বন অক্সিজেন দ্বিবন্ধন বন্ড CH3, এবং এই যৌগটার নাম হয়েছে কি প্রোপানন। তাহলে আমরা কি পাইলাম যে অ্যালকাইনের সাথে পানি সংযোজন বিক্রিয়া দ্বারা অ্যালডিহাইড ও কিটোন উৎপন্ন করা যায়। আরেকটা বিষয় মনে রাখো যে ইথাইনের সাথে যদি পানি সংযোজন বিক্রিয়া ঘটায় তাহলে কি হবে অ্যালডিহাইড উৎপন্ন হবে, অর্থাৎ ইথানল উৎপন্ন হবে। বাকি যত অ্যালকাইন আছে মনে করো প্রোপাইন, বিউটাইন 1, বিউটাইন 2 যাই নাও, বাকি সকল অ্যালকাইন পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে কিটোন উৎপন্ন করবে। তার মানে এই বিক্রিয়া দ্বারা শুধুমাত্র একটা অ্যালডিহাইড উৎপন্ন করতে পারবা, সেটা হচ্ছে কি ইথানল। বাট কিটোন কিন্তু উৎপন্ন করা যায় অনেকগুলাই, কারণ তুমি প্রোপাইন যদি নাও তাহলে কি হবে প্রোপানন হবে, বিউটাইন নিলে বিউটানন হবে, এরকম হবে। তার মানে এই বিক্রিয়া দ্বারা আমরা অ্যালডিহাইড ও কিটোন উৎপন্ন করতে পারি। এরপরে দেখো আরেকটা অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতি, অ্যালডিহাইডের প্রস্তুতি আছে এই রোজেনমুন বিজারণ দ্বারা। রোজেনমুন বিজারণ দ্বারা আসলে অ্যালডিহাইড প্রস্তুত করা যায়, কিটোন প্রস্তুত করা যায় না এই বিক্রিয়া দ্বারা। এই বিক্রিয়াটা আসলে কারা দেয়? এই বিক্রিয়াটা আসলে দেয় অ্যাসিড হ্যালাইড। আমরা যদি অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড হ্যালাইডকে, ধরো অ্যাসিড ক্লোরাইডকে যদি আমরা হাইড্রোজেন দ্বারা বিজারিত করি তাহলে কি উৎপন্ন হয় অ্যালডিহাইড উৎপন্ন হয়। তবে এই বিক্রিয়া দ্বারা কিটোন তৈরি করা যায় না। যেমন অ্যাসিড হ্যালাইডের সাধারণ সংকেতটা তুমি কেমনে মনে রাখবা? দেখো সাধারণত অ্যাসিডের সাধারণ সংকেতটা কি? এটা কিন্তু অ্যাসিডের সাধারণ সংকেত, মানে জৈব অ্যাসিডের। এবার এই অ্যাসিডের যে হাইড্রোক্সি মূলকটা আছে এই হাইড্রোক্সি মূলকটার পরিবর্তে যদি আমরা এখানে একটা হ্যালোজেন বসাই তাহলে এটার নাম কি হবে অ্যাসিড হ্যালাইড। আর যদি এই OH এর পরিবর্তে একটা ক্লোরিন বসাই তাহলে এটার নাম কি অ্যাসিড ক্লোরাইড। এই অ্যাসিড ক্লোরাইডকে যদি আমরা হাইড্রোজেন দ্বারা বিজারিত করি তাহলে কি উৎপন্ন হবে অ্যালডিহাইড উৎপন্ন হবে। হাইড্রোজেন যে গ্যাসটা আছে এই হাইড্রোজেন গ্যাস কিন্তু বিজারক, তো এটা দ্বারা আমরা কি করবো এটাকে বিজারিত করব। এবং আরেকটা বিষয় মনে রাখবা এই বিক্রিয়াটাতে যে ক্যাটালিস্ট আছে প্রভাবক সেটা হচ্ছে প্যালাডিয়াম, এবং প্যালাডিয়ামের সাথে আমরা আরেকটা পদার্থ নেই যেটার নাম হচ্ছে কি বেরিয়াম সালফেট নেই। তো বেরিয়াম সালফেট কেন নিব সেটা পরে বলতেছে, আগে দেখো এখানে বিজারিত হবে। কেমনে বিজারিত হবে?
এই যে ক্লোরিনটা আছে এই ক্লোরিনটাকে সরাইয়া কি করবে, এখানে একটা হাইড্রোজেন দিবা। ক্লোরিন কিন্তু একটা হাত দ্বারা এখানে যুক্ত আছে, আবার হাইড্রোজেনের যোজনী কত, এক। তাহলে আমরা কি করব, এই ক্লোরিনটাকে যদি হাইড্রোজেন দ্বারা রিপ্লেস করি বা প্রতিস্থাপিত করি, তাহলে কিন্তু অ্যালডিহাইড পাওয়া যাবে। তাহলে এখানে কি উৎপন্ন হবে, আর দেখো তুমি এইখান থেকে যে ক্লোরিনটা বের করে দিলা, এই ক্লোরিনটা আবার কি করবে, এখানে একটা হাইড্রোজেন আছে না, ওই হাইড্রোজেনের সাথে যুক্ত হইয়া কি তৈরি করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। তো দেখো আমরা এখানে অ্যাসিড ক্লোরাইড নিলাম, হাইড্রোজেন কি করলো, বিজারিত করলো, বিজারিত করার পর এখানে কি উৎপন্ন হয়েছে, অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে। তো আমরা এটার একটা সাধারণ এক্সাম্পল দিই। এটা তো সাধারণ এক্সাম্পল যে অ্যালডিহাইড তৈরি হয়েছে অ্যাসিড ক্লোরাইড নেওয়ার পরে। এখানে প্যালাডিয়ামটা হচ্ছে ক্যাটালিস্ট, আর বেরিয়াম সালফেটটা কি, এটাকে বলে প্রভাবক বিষ। প্রভাবক বিষ কাকে বলে, সাধারণত কিছু রাসায়নিক পদার্থ আছে যারা আসলে কি করে, প্রভাবকের কার্যক্ষমতাটাকে হ্রাস করে। এই পদার্থগুলোর নাম হচ্ছে কি, প্রভাবক বিষ। খেয়াল করো, এই যে অ্যাসিড ক্লোরাইড আছে বা অ্যাসিড হ্যালাইড আছে, এটাকে যদি আমরা পূর্ণ বিজারণ ঘটাই তাহলে কি উৎপন্ন হবে, অ্যালকোহল উৎপন্ন হবে। আর যদি অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড হ্যালাইডকে আমরা আংশিক বিজারিত করি তাহলে কি উৎপন্ন হবে, অ্যালডিহাইড উৎপন্ন হবে। যেহেতু আমরা এখানে অ্যালডিহাইড উৎপন্ন করব, এই জন্য আমাদের কি করতে হবে, অ্যাসিড হ্যালাইডটাকে আংশিক বিজারিত করতে হবে, পূর্ণ বিজারিত করব না। এই আংশিক বিজারিত করার জন্য আমরা কি করব, এমন একটা পদার্থ নিব যেটা আসলে কি করে, প্যালাডিয়ামের বা ক্যাটালিস্টের কার্যক্ষমতাটাকে হ্রাস করে। এখানে বেরিয়াম সালফেটটা কি করে, প্যালাডিয়ামের কার্যক্ষমতা হ্রাস করে, যার কারণে প্যালাডিয়ামটা বা এখানে পূর্ণ বিজারণ ঘটে না, আংশিক বিজারণ ঘটে, এবং আংশিক বিজারণের কারণে এখানে কি উৎপন্ন হবে, অ্যালডিহাইড উৎপন্ন হবে। যদি পূর্ণ বিজারণ ঘটতো তাহলে কিন্তু অ্যালডিহাইড উৎপন্ন হইতো না, তাহলে সেক্ষেত্রে কি উৎপন্ন হতো, সেক্ষেত্রে কিন্তু অ্যালকোহল উৎপন্ন হতো। তো আমরা একটা এক্সাম্পল দিই, আর এর পরিবর্তে যদি মনে করো আমরা এখানে মিথাইল মূলক নেই, CH3, এটার নাম হচ্ছে ইথানয়েল ক্লোরাইড। এটাকে একইভাবে যদি আমরা হাইড্রোজেন দ্বারা বিজারিত করি তাহলে কি হবে, আগের মতো ক্লোরিনটাকে সরে এখানে কি দিবে, একটা হাইড্রোজেন দিবে। তাহলে কি উৎপন্ন হবে, এখানে CH3 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই পাশের অ্যাসিড হ্যালাইড যে যৌগটা আছে এটার নাম হচ্ছে, যেহেতু এখানে দুইটা কার্বন আছে, এটার নাম হচ্ছে কি, ইথানয়েল ক্লোরাইড। অ্যাসিড হ্যালাইডের নামকরণগুলো এরকমই হয়, ইথানয়েল ক্লোরাইড, প্রোপানয়েল ক্লোরাইড, বিউটানয়েল ক্লোরাইড। তো এটাকে বিজারিত করে যেটা এখানে উৎপন্ন হয়েছে সেটার নাম হচ্ছে কি, ইথানল। একইভাবে দেখো আমরা যদি, এটা তো আমরা কি করলাম, এলিফেটিক নিছি, যদি আমরা আর এর পরিবর্তে এখানে একটা ফিনাইল মূলক নিই, খেয়াল করো এখানে একটা ফিনাইল মূলক। ফিনাইল মূলক কোনটা বলতো, বেনজিন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যে মূলকটা তৈরি হয় সেটার নাম হচ্ছে কি, ফিনাইল বা অ্যারাইল মূলক। তো এই যে অ্যারাইল মূলক নিলাম, এটার নাম কিন্তু অ্যাসিড ক্লোরাইড না, এটার নাম হচ্ছে কি এখন বেনজোয়েল ক্লোরাইড। তো এই যৌগটার নাম হচ্ছে কি, বেনজোয়েল ক্লোরাইড। এই বেনজোয়েল ক্লোরাইডকে একইভাবে আমরা কি করব, বিজারিত করব, রোজেনবর্ন বিজারণ। তাহলে এই ক্লোরিনটাকে সরে এখানে কি বলবে, হাইড্রোজেন বলবে। তো এখানে কি হবে, এই যৌগটা উৎপন্ন হবে, এবং এই যৌগটার নাম কি দেখো, যেহেতু এখানে একটা বেনজিন বলয় আছে এটার নাম হচ্ছে বেনজালডিহাইড। এই যৌগটার নাম হচ্ছে কি, বেনজালডিহাইড। অর্থাৎ বেনজোইল ক্লোরাইডকে যদি আমরা হাইড্রোজেন দ্বারা বিজারিত করি, আংশিক বিজারিত করি, তাহলে কি উৎপন্ন হবে, বেনজালডিহাইড উৎপন্ন হবে, মানে অ্যারোমেটিক অ্যালডিহাইড উৎপন্ন হবে। এবং এই বিক্রিয়াটার নাম হচ্ছে কি, রোজেনমন্ড বিজারণ।
এরপরে 4 নম্বর প্রস্তুতি, আমরা অ্যালকোহলকে যদি জারিত করি তাহলে কি উৎপন্ন হবে? অ্যালডিহাইড অথবা কিটোন। একটা ক্রম মনে রাখবা, অ্যালকোহলকে জারিত করলে কি পাওয়া যায়? অ্যালডিহাইড অথবা কিটোন, অর্থাৎ কার্বনের যৌগ। অ্যালডিহাইড আর কিটোনকে যদি আরেকবার জারিত করি তাহলে কি উৎপন্ন হবে? জৈব অ্যাসিড উৎপন্ন হবে। একইভাবে যদি উল্টা পাশ থেকে চিন্তা করি, জৈব অ্যাসিডকে বিজারিত করলে কি হয়? অ্যালডিহাইড কিটোনও উৎপন্ন হতে পারে, আবার মাঝে মাঝে কি হয়? অ্যালকোহল উৎপন্ন হয়। আবার অ্যালডিহাইড কিটোনকে যদি আরেকবার বিজারিত করি তাহলে কি উৎপন্ন হবে? অ্যালকোহল উৎপন্ন হবে। তাহলে আমরা যদি অ্যালকোহলকে জারিত করি বা অ্যালকোহলের জারণ বিক্রিয়া দ্বারা আমরা কি উৎপন্ন করতে পারি? অ্যালডিহাইড অথবা কিটোন। তো আমরা এই বিক্রিয়াটা লিখি। দেখো, অ্যালকোহলের সাধারণ সংকেত আর, এরকম একটা অ্যালকোহল নিলাম RCH2OH। এই অ্যালকোহলটাকে আমরা যদি জারিত করি, আচ্ছা জারিত করতে আমরা কি নেই? জারক পদার্থ নেই, এবং জারক পদার্থ কি উৎপন্ন করে? জায়মান অক্সিজেন। এখানে আমরা জারক পদার্থ হিসেবে নিলাম পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ। তো একটা বিষয় মনে রাখবা, যখন তুমি অ্যালকোহলকে জারিত করা মানে কি? হাইড্রোজেন বের করে দাও, অপসারণ করা। তো হাইড্রোজেনটা কেমনে অপসারণ করবা? এই যে হাইড্রোক্সি মূলকটা আছে, এই হাইড্রোক্সি মূলকের হাইড্রোজেনটা এবং হাইড্রোক্সি মূলকটা যে কার্বন আছে সেই কার্বন থেকে একটা হাইড্রোজেন, মানে দুইটা হাইড্রোজেন এখান থেকে অপসারিত হবে। কোন কোন হাইড্রোজেন? একটা হচ্ছে হাইড্রোক্সি মূলকের হাইড্রোজেনটা, আর হাইড্রোক্সি মূলকটা যে কার্বনে আছে সেই কার্বন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হবে। তার মানে এখান থেকে একটা হাইড্রোজেন অপসারিত হবে। আর এই হাইড্রোজেনটা, এই দুইটা হাইড্রোজেন এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? পানি উৎপন্ন করবে। তাহলে এখানে কি উৎপন্ন হইতেছে? পানি। তাহলে অবশিষ্ট কি থাকতেছে? দেখো, আর এখানে সিএইচ থাকতেছে, আর এখানে একটা অক্সিজেন থাকতেছে। হবে কি এখানে? আর CHO। একইভাবে তাইলে আমরা যদি মনে করো আর এর পরিবর্তে CH3 নিলাম, CH3 CH2OH, এটাকে একইভাবে আমরা জারিত করলাম জার্মান অক্সিজেন দ্বারা। এখানে একই জারক পদার্থ নিলাম, তাহলে কি হবে? এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটা বের হয়ে যাবে এখান থেকে একটা হাইড্রোজেন। তাহলে কি হবে? CH3 আর পানি উৎপন্ন হবে। এই যৌগটার নাম হয়েছে কি বলতো? ইথানল। আর এই পাশেরটার নাম হয়েছে কি? ইথানল, অ্যালকোহল। এবং এই অ্যালকোহলটা হচ্ছে কত ডিগ্রি অ্যালকোহল? 1 ডিগ্রি অ্যালকোহল। অর্থাৎ তুমি যদি 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করো তাহলে কি হবে? অ্যালডিহাইড উৎপন্ন হবে। যেমন ইথানল হচ্ছে কি? একটা 1 ডিগ্রি অ্যালকোহল। কেন 1 ডিগ্রি অ্যালকোহল বলতেছি? দেখো, হাইড্রোক্সি মূলকটা যে কার্বনে আছে এই কার্বনটাতে যুক্ত আছে, এবং এই কার্বনে কি আছে? একটা মিথাইল মূলক যুক্ত আছে বা একটা অ্যালকাইল মূলক যুক্ত আছে। যেহেতু হাইড্রোক্সি মূলক যে কার্বনে আছে সেই কার্বনে একটা অ্যালকাইল মূলক যুক্ত আছে, এই জন্য এটা হচ্ছে কি? 1 ডিগ্রি অ্যালকোহল। যদি হাইড্রোক্সি মূলকটা যে কার্বনে যুক্ত আছে সেই কার্বনে দুইটা অ্যালকাইল মূলক বা দুইটা মিথাইল মূলক যুক্ত থাকতো, তাহলে সেই যৌগটার নাম হইতো কি? 2 ডিগ্রি অ্যালকোহল। অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা জারিত করি তাহলে কি উৎপন্ন হবে? অ্যালডিহাইড। ঠিক আছে? তো এবার আমরা একটা 2 ডিগ্রি অ্যালকোহল নিই। 2 ডিগ্রি অ্যালকোহলটা কি? দেখো, আমরা মনে করো এই কার্বনে একটা OH আছে, এবং এই পাশে একটা আর আছে, এই পাশে একটা আর আছে। সরি, এবার খেয়াল করো, এই OH-টা কিন্তু এই কার্বনে যুক্ত আছে, এবং এই কার্বনে দুইটা কি আছে? অ্যালকাইল মূলক আছে। তো কার্বনের হাত কয়টা আছে? এখানে 3টা। তো এই কার্বনটাতে কি করতে হবে? আরেকটা হাইড্রোজেন দিতে হবে, তাহলে 4টা হাত পূর্ণ হবে। এই অ্যালকোহলটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহলটাকে আমরা আবার একইভাবে কি করব? অক্সিজেন দ্বারা জারিত করব, মানে জারক পদার্থ দ্বারা। তো কি বলছি একটু আগে? দেখো, যখন তুমি জারিত করবা কি উৎপন্ন হবে? অ্যালডিহাইড আর কিটোন। কেমনে? এই OH এর হাইড্রোজেনটা বের করে দিবা, আর OH-টা যে কার্বন আছে সেই কার্বন থেকে একটা হাইড্রোজেন বের করে দিবা। তার মানে এই হাইড্রোজেনটা আর এই নিচের হাইড্রোজেনটা এখান থেকে অপসারিত হবে।
এই দুইটা হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? পানি উৎপন্ন করবে। তাহলে H2O। তাহলে অবশিষ্ট থাকতেছে কি দেখো, আর কার্বন অক্সিজেন দ্বিবন্ধন বন্ড কি আর, দেখো আর এখানে থাকতেছে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, এখানে কি হবে? বন্ড আর। তার মানে এটা কিন্তু কিটোন। এটা কার সাধারণ সংকেত? কিটোনের। একটু আগে বলছি যে এই যে কার্বনের মূলকটা আছে, এই কার্বনের মূলকের দুই পাশে যদি অ্যালকাইল মূলক থাকে তাহলে সেটা হচ্ছে কি? কিটোন। তার মানে 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কি উৎপন্ন হয়? কিটোন উৎপন্ন হয়। আমরা একটা এক্সাম্পল, কার্বনিল যৌগের যে প্রথম যে বিক্রিয়াটা সেটা হচ্ছে কি? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। তো এই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে। যেমন একটা বলতে পারে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন বা কার্বনিল মূলকটা কেন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেখায়? কারণ কার্বন কার্বন দ্বিবন্ধন তো আবার কি দেখায়? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। কিন্তু কার্বন অক্সিজেন দ্বিবন্ধনটা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কেন দেখায়? প্রশ্নটা এরকম হইতে পারে এবং বোর্ডে আসছেও। আবার বলতে পারে যে এই যে একটা কার্বনিল বিক্রিয়া দেখাইবো, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেখায়, বলবে এই বিক্রিয়াটার মেকানিজম বা ক্রিয়াকৌশল লিখো। তাহলে তোমার কি করতে হবে? মেকানিজমটা দেখাইতে হবে। আবার প্রশ্নটা এরকম আসতে পারে যে 3টা যৌগ দিল বা 2টা যৌগ দিল, সে মনে করো মিথানেল আর ইথানেল, বললো এই 2টা যৌগের মধ্যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় কোন যৌগটা বেশি সক্রিয় হবে, মানে সক্রিয়তার তুলনা। অথবা এরকমও হইতে পারে তোমার ইথানেল আর প্রোপানন দিছে, এই দুইটার মধ্যে কোনটা বেশি সক্রিয় নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায়। তো প্রশ্নগুলো কিন্তু এখান থেকে এরকম করে আসতে পারে। তো প্রথমে আমি একটু দেখাইমু যে কার্বন অক্সিজেন দ্বিবন্ধনটা কেন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া বা কেন্দ্র আকর্ষী সংযোজন বিক্রিয়া দেখায়। এটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম, দেখো এই যে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, আরেকটা মনে করো কার্বন কার্বন দ্বিবন্ধন। তো এই দুইটার মধ্যে দুই রকম সংযোজন বিক্রিয়া দেখায়। সাধারণত পাই বন্ধন থাকলে কি দেখায়? সংযোজন বিক্রিয়া। একটা কি দেখায়? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। তো ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রোফাইল মানে যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে, এবং ইলেকট্রোফাইলটা কি হইতে পারে? ধনাত্মক হইতে পারে। ধনাত্মক মানে কি? ইলেকট্রনের ঘাটতি আছে যারা গ্রহণ করতে পারে। আর একটা হচ্ছে কি? নিরপেক্ষ হইতে পারে। নিরপেক্ষ কারা? যাদের মধ্যে অষ্টক সংকোচন ঘটে, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, এই যে যৌগগুলো আছে এই যৌগগুলোর মধ্যে কি আছে? অষ্টক সংকোচন ঘটে, এই কারণে তারা ইলেকট্রন গ্রহণ করতে পারে। তো নিউক্লিওফাইলটা কি? নিউক্লিওফাইল মানে এবার উল্টাটা, যারা ইলেকট্রন দান করতে পারে বা যারা এমন একটা জায়গায় গিয়ে যুক্ত হবে যেখানে ধনাত্মক চার্জ আছে বা ইলেকট্রনের ঘাটতি আছে, সেটা হচ্ছে কি? নিউক্লিওফাইল। তো নিউক্লিওফাইলটা কি হইতে পারে? দুই প্রকার হইতে পারে। একটা হচ্ছে নিরপেক্ষ। নিরপেক্ষ মানে কি? যাদের মধ্যে মনে করো নেগেটিভ চার্জ আছে, সরি লন পেয়ার আছে, যেমন পানির অক্সিজেনের 2টা লন পেয়ার আছে, NH3 নাইট্রোজেনের উপর একটা লন পেয়ার আছে, অ্যালকোহলের অক্সিজেনের উপর 2টা লন পেয়ার আছে, এগুলো হচ্ছে নিরপেক্ষ নিউক্লিওফাইল। আরেকটা হচ্ছে নেগেটিভ নিউক্লিওফাইল, যেমন সায়ানাইড আয়ন Cn-। এই সায়ানাইড আয়নের মধ্যে কি আছে? একটা বন্ড বেশি আছে বা 2টা ইলেকট্রন বেশি আছে, এটা হচ্ছে ঋণাত্মক নিউক্লিওফাইল। তো আমরা কেন এই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়াটা দেখাবে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, সেই প্রশ্নটা কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো দেখো এই যে কার্বন আছে, এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কত? 2.5, আর অক্সিজেন কত? 3.5। কিন্তু নিচে কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্ষেত্রে দুইটাই তো কার্বন, তড়িৎ ঋণাত্মকতার মান কি? দুইটা পরস্পর সমান। তো কার্বন অক্সিজেন দ্বিবন্ধনের ক্ষেত্রে মনে রাখবা এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতাটা কি? কার্বন থেকে বেশি। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে যে বন্ধনের যে ইলেকট্রন 2টা আছে, এই ইলেকট্রন 2টাকে 2টা পরমাণু, বন্ধনের যুক্ত 2টা পরমাণু কি করে? তার নিজের দিকে একটা নির্দিষ্ট বল দ্বারা আকর্ষণ করে। এই যে একটা বল দ্বারা আকর্ষণ করতেছে বন্ধনের 2টা ইলেকট্রনকে, এই বলটার নাম হচ্ছে কি? তড়িৎ ঋণাত্মকতা। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে সে ওই 2টা ইলেকট্রনকে তার তত বেশি কাছাকাছি রাখবে, তত আয়ত্তে রাখবে। তো দেখো এখানে 2টা পরমাণুর মধ্যে, কার্বন আর অক্সিজেনের মধ্যে, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতাটা কি? কার্বন থেকে বেশি। এই কারণে পাই বন্ধন, এখানে কি পাই বন্ধন আছে একটা, দেখো তো একটা সিগমা একটা পাই,
এই পাই বন্ধনের ইলেকট্রন দুইটাকে অক্সিজেনটাকে বেশি বল দ্বারা তার নিজের দিকে আকৃষ্ট করে বা আকর্ষণ করে, যার ফলে পাই বন্ধনের দুইটা ইলেকট্রন অক্সিজেনের কাছাকাছি থাকে আর কার্বন থেকে কি থাকে, দূরে থাকে। তো একটা বিষয় হচ্ছে কেমিস্ট্রিতে দেখবা অক্সিজেনের চার্জ কি নেগেটিভ। এখন অক্সিজেনটা যারা টাইনা নিবে, যারা নিবে তারা কি হবে, আংশিক নেগেটিভ চার্জে চার্জিত, মানে তাদের উপর নেগেটিভ চার্জ তৈরি হবে। আর যারা এই ইলেকট্রন গুলা পাইতেছে না, হারাইতেছে, তাদের উপর কি হবে, ইলেকট্রনের ঘাটতি তৈরি হবে। ইলেকট্রনের ঘাটতি মানে সেখানে কি হবে, ধনাত্মক চার্জ সৃষ্টি হবে। তার মানে দেখো এই অক্সিজেনটা কি হবে, আংশিক নেগেটিভ, আর কার্বনটা কি হবে, আংশিক পজিটিভ। তো আংশিক মানে কেন বলতেছে আংশিক, বিষয়টা হচ্ছে এখানে আসলে পাই বন্ধনের দুইটা ইলেকট্রনকে মানে পুরোপুরি নিয়ে নিবে না, এটা কাছাকাছি আকৃষ্ট করে রাখবে, কাছাকাছি রাখবে। এই জন্য আমরা কি বলতেছি এখানে, আংশিক নেগেটিভ আংশিক পজিটিভ। তো দেখো কার্বনে কি তৈরি হয়েছে বলতো, আংশিক ধনাত্মক চার্জ সৃষ্টি হয়েছে। যেহেতু কার্বনে আংশিক ধনাত্মক চার্জ তৈরি হয়েছে, মানে ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়েছে, তাহলে এই কার্বন দ্বারা কি আকৃষ্ট হবে, পজিটিভ না নেগেটিভ? এই কার্বন দ্বারা নেগেটিভ একটা বস্তু আকৃষ্ট হবে, এবং সেই নেগেটিভ বস্তুটার নাম হচ্ছে কি, যারা ইলেকট্রন দান করে সেটার নাম কি, নিউক্লিওফাইল। এই কারণে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেখাবে। আবারও বলতেছি, কার্বনে যেহেতু ধনাত্মক চার্জ বা ইলেকট্রনের ঘাটতি তৈরি হচ্ছে, এই কার্বন দ্বারা নিউক্লিওফাইল আকৃষ্ট হবে। নিউক্লিওফাইল মানে কি, যারা ইলেকট্রন দিতে পারে। যেহেতু কার্বনের এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, তাহলে সে কি আকর্ষণ করবে, এমন একটা বস্তুকে বা এমন একটা বিকারককে আকর্ষণ করবে যার মধ্যে কি আছে, ইলেকট্রন বেশি আছে বা যেটা ইলেকট্রন দান করতে পারে। এই কারণে এই কার্বন অক্সিজেনের দ্বিবন্ধনের কার্বনটাতে কি যুক্ত হবে, এখানে প্রথমে নিউক্লিওফাইল যুক্ত হবে। তাই কি হবে, এই কার্বন অক্সিজেন দ্বিবন্ধন কি বিক্রিয়া দেখায়, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন কিন্তু নিউক্লিওফিলিক দেখাবে না, কারণ কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্ষেত্রে দুইটা কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান সমান, কোনো কার্বনে আসলে চার্জ তৈরি হবে না, পজিটিভ নেগেটিভ প্রান্ত তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। এই কারণে কার্বনের মাঝখানে যে পাই বন্ধন আছে, এই পাই বন্ধন দ্বারা একটা ইলেকট্রোফাইল কি হবে, আকৃষ্ট হবে। তাই কার্বন কার্বন দ্বিবন্ধন কি বিক্রিয়া দেখাবে, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। তো এই একটা প্রশ্ন গেল। আর একটা প্রশ্ন হচ্ছে, আমরা এরকম একটা বিক্রিয়া লিখবো, বিক্রিয়া লিখে সেটার মেকানিজম দেখাবো। যেমন মনে করো আমরা ইথানল নিলাম, এবং এই ইথানলের সাথে আমরা হাইড্রোজেন সায়ানাইড নিব, এবং এই বিক্রিয়াটা লৌহ সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে এই বিক্রিয়াটা সম্পন্ন করব। তো কি হবে দেখো, এই যে হাইড্রোজেন সায়ানাইড আছে, এখানে দুইটা প্রান্ত আছে, একটা H প্লাস আর একটা Cn মাইনাস। তো যেহেতু এখানে H প্লাস মানে কি, ইলেকট্রোফাইল, প্লাস মানে কি ইলেকট্রোফাইল, আর নেগেটিভ মানে কি, Cn মাইনাস মানে কি, নিউক্লিওফাইল। Cn মাইনাস যেহেতু এখানে ইলেকট্রন বেশি আছে, আর ইলেকট্রন যদি বেশি থাকে বা তারা কি করে, ইলেকট্রন দান করে, তাদের নাম কি, নিউক্লিওফাইল। তো যে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলের মধ্যে দেখো এই কার্বন দ্বারা কোনটা আকৃষ্ট হবে। দেখো কার্বনের মধ্যে এইটাকে বোঝাইছে যে কার্বনটার মধ্যে কি হয়েছে, আংশিক ধনাত্মক চার্জ তৈরি হয়েছে, অক্সিজেনে কি হয়েছে, আংশিক নেগেটিভ চার্জ। কেন, কারণ কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কম। তাইলে বলো এই ধনাত্মক চার্জ যুক্ত কার্বন দ্বারা কোনটা আকৃষ্ট হবে, এই যে নিউক্লিওফাইলটা আছে এটা আকৃষ্ট হবে। তার মানে সিএনটা কোন জায়গায় গিয়ে যুক্ত হবে, এই কার্বনে গিয়া। তো এই কার্বনে যদি সিএনটা একটা বন্ধন তৈরি করে, এই কার্বনের হাত কয়টা হয়ে যাবে, পাঁচটা হয়ে যাবো না, এখানে চারটা, আর একটা হাত পাঁচটা হইব না। কার্বনের হাত কি পাঁচটা হইতে পারে, পারে না। কিন্তু সেক্ষেত্রে কি করবে, এই যে কার্বন আর অক্সিজেনের মাঝখানে যে দুইটা বন্ধন আছে, এই দুইটা বন্ধনের মধ্যে কি আছে, একটা পাই বন্ধন আছে, এবং পাই বন্ধনটা হচ্ছে কি, দুর্বল বন্ধন। এই বন্ধনটাকে অক্সিজেন টান দিয়ে তার উপরে নিয়ে নিবে, এবং ওই বন্ধন দিয়া সে আবার কি করবে, এই H প্লাসটাকে এখানে যুক্ত করবে। তাহলে দেখো এখানে টোটাল যে পরিবর্তনটা হয়েছে সেটা একটু দেখাই। তাহলে কি হবে, CH3 এই যৌগটা তৈরি হবে, এবং
এটার নাম হচ্ছে ইথানেল সায়ানোহাইড্রিন। এটার নাম হচ্ছে কি ইথানেল সায়ানোহাইড্রিন। কি হলো দেখো, সিএন কি করছে, এই মাঝখানে বন্ধন দেওয়া এই কার্বনটাতে যুক্ত হয়েছে। কার্বন আবার অক্সিজেন আবার কি করছে, এই পাই বন্ধনটাকে টান্দা উপরে নিয়ে গেছে, এবং ওই পাই বন্ধন দিয়ে আবার সে কি করছে, এই এইচ প্লাসটাকে এখানে যুক্ত করছে। তো এখানে একটা যৌথ যৌগ তৈরি হয়েছে। এখন তোমার পরীক্ষায় এই বিক্রিয়াটা দিয়ে বলবে যে এই বিক্রিয়াটার মেকানিজম বা ক্রিয়া কৌশল লিখো, মানে এই বিক্রিয়াটা কেমনে সম্পন্ন হয়েছে সেই মেকানিজমটা তোমাকে দেখাতে হবে। তো আমরা এবার এটার মেকানিজমটা দেখাবো। দেখো, মেকানিজম বা ক্রিয়া কৌশল এটা 3টা ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে এই যে বিকারকটা আছে HCl, এখানে দেখো একটা ক্যাটালিস্ট ইউজ করছি, প্রভাবক সোডিয়াম হাইড্রোক্সাইড। কেন ইউজ করলাম, এখানে সোডিয়াম প্লাসটা আছে 10 গ্রাম, তাহলে OH মাইনাস আছে ক্ষার। এই ক্ষারটা কি করে, HCl কিন্তু আসলে একটা অ্যাসিড, হাইড্রোজেন সায়ানাইড। এই ক্ষারটা এই H প্লাসটাকে নিয়ে নেয়, তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে, H2O আর সায়ানাইড আয়ন। এই যে সায়ানাইড আয়নটা আছে এটা হচ্ছে কি নিউক্লিওফাইল। তার মানে এখানে যে সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছিলাম, এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা নিউক্লিওফাইল তৈরিতে সহযোগিতা করছে বা ভূমিকা রাখছে, মানে সায়ানাইড আয়নটা তৈরিতে ভূমিকা রাখছে। দেখো এই যে এই OH মাইনাস আয়নটা আছে ক্ষার বা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি করছে, এখান থেকে H প্লাসটাকে নিয়ে নিছে অ্যাসিড থেকে, অটোমেটিক্যালি এখান থেকে কি উৎপন্ন হচ্ছে CN মাইনাস। তাহলে নিউক্লিওফাইল তৈরিতে সহযোগিতা করছে কে, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্যাটালিস্ট। দ্বিতীয় ধাপে দেখো, এই যে নিউক্লিওফাইলটা আছে এই নিউক্লিওফাইলটা কোন জায়গায় গিয়ে যুক্ত হবে, দেখো এই কার্বন অক্সিজেনের মধ্যে এটা হচ্ছে কি নেগেটিভ আর কার্বনটা হচ্ছে কি পজিটিভ। তাহলে কোন জায়গায় যুক্ত হবে, নিউক্লিওফাইল কোন জায়গায় যুক্ত হবে, যেখানে ধনাত্মক চার্জ আছে, ইলেকট্রনের ঘাটতি আছে। কার্বনে যেহেতু পজিটিভ চার্জ, কার্বনে কি ইলেকট্রনের ঘাটতি আছে না। তো কার্বনে যখন এই সিএনটা এই কার্বনের সাথে একটা বন্ধন তৈরি করবে, এই কার্বনের কয়টা বন্ধন হয়ে যাবে, 5টা। আগে তো 4টা ছিল, এখন একটা, 5টা হইতেছে না। তো কার্বনের বন্ধন কি 5টা হয়, 4টা থাকবে। তো ওই সময় কি করবে, এই যে কার্বন অক্সিজেনের মাঝখানে 2টা বন্ধন আছে, একটা পাই বন্ধন আছে না, এই পাই বন্ধনটাকে অক্সিজেন টেনে নিয়ে তার উপরে নিয়ে নেবে নাকি, কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কার্বন থেকে বেশি। তাহলে এখানে কি উৎপন্ন হবে, দেখো CH3 এরকম একটা অ্যানায়ন তৈরি হবে। এরপরে দেখো তৃতীয় ধাপ, আরেকটা ধাপ সম্পন্ন হবে। এই যে অ্যানায়নটা উৎপন্ন হয়েছে, এই অ্যানায়নটা পানি থেকে একটা প্রোটন বা H+ নিবে বা গ্রহণ করবে। দেখো তুমি এখানে ক্যাটালিস্টটা ইউজ করছিলে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আমরা কিনেছি OH- নিয়েছি। ক্যাটালিস্ট কাকে বলে, যেটা আসলে রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে।
কিন্তু বিক্রিয়া শেষে কি হবে, সে অপরিবর্তিত থাকবে, তার কোনো পরিবর্তন হবে না, চেঞ্জ হবে না, হবে না কিন্তু। তো OH মাইনাসটা দেখো, আমি যে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে OH মাইনাসটা নিলাম, এটা কিন্তু পরিবর্তন হয়ে কি হয়েছে, প্রথম ধাপে পানি হয়ে গেছে। তো এটা কি পানি থাকবে, আবার কি OH মাইনাস আয়ন হবে না। তার মানে দেখো এই OH মাইনাসের সাথে এখানে কিন্তু পানিতে একটা H প্লাস বেশি আছে নাকি, H প্লাসটা নিছিল। এই পানি থেকে, এই যে পানিটা উৎপন্ন হয়েছিল প্রথম ধাপে, এই পানি থেকে কি করবে, এই H প্লাসটাকে এই অক্সিজেন নিয়ে নেবে। তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে, OH মাইনাস আয়ন উৎপন্ন হবে। অর্থাৎ প্রথম ধাপে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আমরা কি নিয়েছিলাম, হাইড্রোক্সিল আয়নটা নিয়েছিলাম নাকি, আবার লাস্টের ধাপে কি উৎপন্ন হবে, ওই হাইড্রোক্সিল আয়নটি উৎপন্ন হবে, মানে কোনো চেঞ্জ হবে না ক্যাটালিস্টের। তো এখান থেকে কি উৎপন্ন হবে, CH3 আর কি হবে, OH মাইনাস। তার মানে দেখো তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে কি নিছিলা, হাইড্রোক্সিল আয়নটা নিছিলা, যেরকম প্রথম ধাপে নিছো শেষ ধাপে আবার সেরকমই চলে আসছে। অর্থাৎ এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা এখানে কি হিসেবে আচরণ করতেছে, প্রভাবক। আর প্রভাবক কাকে বলে, যে আসলে বিক্রিয়ার গতিটাকে ত্বরান্বিত করে, তো বিক্রিয়া শেষে তার কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। তো এইটা হচ্ছে মেকানিজম। তার মানে প্রথম ধাপে কি হয়েছে, নিউক্লিওফাইল তৈরি হয়েছে, দ্বিতীয় ধাপে একটা অ্যানায়ন তৈরি করছে কেমনে, ওই নিউক্লিওফাইলটা কার্বনিল কার্বন গিয়ে যুক্ত হয়েছে, ওইখান থেকে অ্যানায়ন তৈরি হয়েছে। এবং তৃতীয় ধাপে ওই অ্যানায়ন কি করছে, ওই যে পানি উৎপন্ন করছিল প্রথম ধাপে, সেখান থেকে একটা প্রোটন নিয়ে কি করছে, চূড়ান্ত যে উৎপাদ বা এই বিক্রিয়া যে উৎপাদটা তৈরি হবে বা যে যৌথ যৌগটা উৎপন্ন হবে, সেই যৌগটা উৎপন্ন হয়েছে। এটা হচ্ছে কি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া বা কেন্দ্রকোষী বিক্রিয়ার মেকানিজম বা ক্রিয়াকৌশল। তারপরে আরেকটা প্রশ্ন দেখো, এই যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া আছে, এই সংযোজন বিক্রিয়াতে এই যৌগগুলোর মধ্যে কোনটার সক্রিয়তা বেশি হবে, কোনটার সক্রিয়তা কম হবে। তো আমি এখানে তিনটা যৌগ লিখছি, দেখো প্রথমটা হচ্ছে কি মিথানেল, ইথানেল, আর শেষেরটা হচ্ছে কি কিটোন, প্রোপানন। এই তিনটা যৌগের মধ্যে কোনটার সক্রিয়তা বেশি, কোনটার সক্রিয়তা কম নাকি, কেন্দ্র আকর্ষী সংযোজন বিক্রিয়া বা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়াতে। এক্ষেত্রে আমরা জানি কি কার্বন আর অক্সিজেন, এই দুইটার মধ্যে তড়িৎ ঋণাত্মকতাটা কার বেশি, অক্সিজেনের বেশি। এই জন্য এখানে কি হচ্ছে, অক্সিজেনটা কি হচ্ছে আংশিক নেগেটিভ আর কার্বনটা কি হচ্ছে আংশিক পজিটিভ। তো এখানে প্রত্যেকটা কার্বনই কি আংশিক পজিটিভ আর অক্সিজেনটা হচ্ছে কি আংশিক নেগেটিভ। তো তিনটার সক্রিয়তা কার বেশি কার কম, এই তুলনাটা করতে হবে। একটা বিষয় মনে রাখবা, সক্রিয়তার ক্ষেত্রে কার্বনিল কার্বনে বা তুমি যার সক্রিয়তা নির্ণয় করতে আসছো, তুলনা করতে আসছো, দেখবা যে কোনটার মধ্যে চার্জের পরিমাণ বেশি। চার্জ যত বেশি হবে তার সক্রিয়তা তত বেশি হবে। ওই চার্জটা পজিটিভ নেগেটিভ যাই হোক, চার্জ যত বেশি তার সক্রিয়তা তত বেশি। তার মানে দেখো এই যে তিনটা যৌগ আছে, এই তিনটা যৌগের মধ্যে প্রত্যেকটার মধ্যে কি আছে, কার্বনিল কার্বন আছে, এবং প্রত্যেকটার মধ্যে কি আছে, ধনাত্মক চার্জ আছে। এখন আমরা দেখব এই তিনটা কার্বনিল কার্বনের মধ্যে কোন কার্বনে ধনাত্মক চার্জের পরিমাণটা বেশি, সেটার সক্রিয়তা কি হবে, বেশি হবে, মানে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। তো দেখো এই দুইটা যৌগের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় বলো, এই দুইটা যৌগের মধ্যে কিন্তু কার্বনিল মূলক আছে, এবং এই যৌগটার ক্ষেত্রে দুইটা হাইড্রোজেন আর এখানে কি একটা মিথাইল মূলক আছে আর একটা হাইড্রোজেন আছে। তার মানে পার্থক্যটা কি বলতো, একটা মিথাইল মূলক আছে এখানে। আমরা জানি মিথাইল মূলক বা অ্যালকাইল মূলক এগুলো হচ্ছে কি ইলেকট্রন দানকারী বা ইলেকট্রন যোগানকারী বা ইলেকট্রন সরবরাহকারী গ্রুপ। মানে এই অ্যালকাইল মূলকগুলো যেখানেই যুক্ত থাকবে সেখানে সে কি করবে, ইলেকট্রন দান করবে, নিবে না, ইলেকট্রন প্রদান করবে। তো দেখো এই কার্বনিল কার্বনটাতে ইথানলের ক্ষেত্রে একটা কিন্তু কি আছে, তোমার একটা মিথাইল মূলক আছে, দেখো এই মিথাইল মূলকটা, এবং মিথাইল মূলকটা কি করতেছে, এখানে ইলেকট্রন দান করতেছে। এই কার্বনিল কার্বনটাতে কি করতেছে, ইলেকট্রন দান করতেছে। তো ইলেকট্রনের চার্জ কি বলো, নেগেটিভ, ঋণাত্মক। তো ইলেকট্রন যদি এখানে দান করে, এখানে যে পজিটিভ চার্জ আছে, সেই পজিটিভ চার্জ গুলা কি হবে, প্রশমিত হবে না, কমবে না। ওই নেগেটিভ ইলেকট্রনের যে নেগেটিভ চার্জটা আছে, এইখানে গিয়া কি করবে,
কার্বনে যে ধনাত্মক চার্জ আছে সেটাকে কি করবে, নিউট্রাল করে দিবে না, প্রশমিত করবে না। তাইলে কি আছে, এই কার্বন থেকে এই কার্বনে ধনাত্মক চার্জের পরিমাণটা কিন্তু কমবে বা কম হবে। এই কারণে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় ইথানলের সক্রিয়তা মিথানল থেকে কি হবে, কম হবে। আবার দেখো প্রোপাননের ক্ষেত্রে এখানে কয়টা অ্যালকাইল মূলক আছে, দুইটা, এবং দুইটা অ্যালকাইল মূলক কি করতেছে, কার্বনিল কার্বনটাতে, এই যে কার্বনিল কার্বন, এই কার্বনটাতে ইলেকট্রন দান করতেছে। তাইলে দুইটা যদি ইলেকট্রন দান করে তাহলে কিন্তু এখানে ধনাত্মক চার্জের পরিমাণটা আরো হ্রাস পাবে নাকি। তার মানে এই কার্বনটাতে ধনাত্মক চার্জ এই তিনটা যৌগের মধ্যে সবচেয়ে কম আছে। এই কারণে প্রোপাননের সক্রিয়তা এই তিনটা যৌগের মধ্যে সবচেয়ে কম। তো এখানে পরীক্ষায় তুমি কিভাবে লিখবা, পরীক্ষায় লিখবা যে আমরা জানি কার্বনিল যৌগের সক্রিয়তা কার্বনিল কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণের উপর নির্ভর করে। কার্বনিল কার্বনে কোনো কারণে ধনাত্মক চার্জের পরিমাণ হ্রাস পেলে ওই যৌগের সক্রিয়তা হ্রাস পায়। মিথানলে যেহেতু দুইটাই হাইড্রোজেন আছে, কোনো মিথাইল মূলক বা অ্যালকাইল মূলক নাই, তার মানে মিথানলের কার্বনিল কার্বনে ধনাত্মক চার্জের পরিমাণটা কি আছে, বেশি আছে। ইথানলের ক্ষেত্রে যেহেতু কার্বনিল কার্বন একটা মিথাইল মূলক যুক্ত আছে বা অ্যালকাইল মূলক যুক্ত আছে, এই কার্বনটাতে ওই মিথাইল মূলকটা কি করতেছে, ইলেকট্রন দান করতেছে, যার কারণে এখানে ধনাত্মক চার্জের পরিমাণটা হ্রাস পাইতেছে। তাই এই যৌগটার সক্রিয়তা কি হবে, মিথানল থেকে কম হবে। একইভাবে প্রোপাননের ক্ষেত্রে যেহেতু কার্বনিল কার্বনে দুইটা মিথাইল মূলক যুক্ত আছে, এই কারণে প্রোপাননের কার্বনিল কার্বনে ধনাত্মক চার্জের পরিমাণটা আরো কম হবে, কারণ দুইটা ইলেকট্রন দান করতেছে। আর ইলেকট্রন কি করবে, কার্বনিল কার্বনের ধনাত্মক চার্জটাকে হ্রাস করবে বা প্রশমিত করবে। এই কারণে প্রোপাননের সক্রিয়তা সবচেয়ে কম। তো এই প্রশ্নটা কিন্তু অনেক আসে বোর্ডে, এবং এটা খুব ভালো করে পড়বা। এর পরের দেখো আরেকটা বিক্রিয়া, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। তুমি দেখবো অলমোস্ট সব পরীক্ষাতেই এখান থেকে কিছু না কিছু একটা প্রশ্ন থাকে, এমসিকিউ আসতে পারে, সিকিউ আসতে পারে। তো প্রশ্নটা এরকম হয় যে কোন যৌগটি অ্যালডল বিক্রিয়া দেখাবে, বা কারা অ্যালডল বিক্রিয়া দেখায়, বা অ্যালডল বিক্রিয়াটি লিখো। তো আমরা অ্যালডল বিক্রিয়ার কিছু শর্ত আছে সেটাকে একটু জানি। সাধারণত অ্যালডল ঘনীভবন বিক্রিয়া যারা দিবে তারা কি হবে, কার্বনিল যৌগ হবে, অর্থাৎ অ্যালডিহাইড আর কিটোন হবে। এবং ওই অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে কি থাকতে হবে, অম্লধর্মী আলফা হাইড্রোজেন থাকতে হবে। যদি কার্বনিল যৌগটাতে অম্লধর্মী আলফা হাইড্রোজেন থাকে তাহলে তারা কি বিক্রিয়া দিবে, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। আর যদি অম্লধর্মী আলফা হাইড্রোজেন না থাকে তারা কি অ্যালডল বিক্রিয়া দেখাবে না। অম্লধর্মী আলফা হাইড্রোজেন না থাকলে আবার আরেকটা বিক্রিয়া দেয়, সেটা হচ্ছে কি কেনিজারো বিক্রিয়া। যাই হোক, আমরা প্রথমে অ্যালডল বিক্রিয়াটা দেখি। তো আমরা কি পাইলাম বলতো, যে সকল কার্বনিল যৌগের মধ্যে অম্লধর্মী আলফা হাইড্রোজেন আছে তারা কি বিক্রিয়া দেখায়, অ্যালডল বিক্রিয়া দেখায়। তো অম্লধর্মী আলফা হাইড্রোজেন আসলে কি সেটা আমরা একটু দেখি। দেখো, দেখো আমি এখানে 5টা যৌগ লিখছি, এবং এই 5টা যৌগের মধ্যে দেখবো যে কোন যৌগটার মধ্যে অম্লধর্মী আলফা হাইড্রোজেন আছে। সাধারণত কার্বনিল যে কার্বনটা আছে এর পাশে যে কার্বন থাকবে সেই কার্বনটার নাম হচ্ছে কি আলফা কার্বন, এবং আলফা কার্বনে যে হাইড্রোজেন থাকে সেটার নাম হচ্ছে কি অম্লধর্মী আলফা হাইড্রোজেন। তো প্রথমে আমরা এটা একটু টেস্ট করি। ইথানলের কার্বনিল কার্বন কিন্তু এটা, এবং এই কার্বনের পরে দেখো এই পাশে কোনো কার্বন নাই, বাম পাশে একটা কার্বন আছে, এই কার্বনটার নাম হচ্ছে কি আলফা
কার্বন, অর্থাৎ এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন। এবং আলফা কার্বনে কয়টা হাইড্রোজেন আছে দেখো তো, 3টা হাইড্রোজেন আছে। এবং এই 3টা হাইড্রোজেনকে বলে কি, অম্লধর্মী আলফা হাইড্রোজেন। অর্থাৎ ইথানলে অম্লধর্মী আলফা হাইড্রোজেন আছে এবং এটা কি করবে, অ্যালডোল বিক্রিয়া দিবে। প্রোপানেল, এই প্রোপানেলের কার্বনিল কার্বন কি এটা, এবং পরের যে কার্বন এটা হচ্ছে কি আলফা কার্বন। তার মানে এই কার্বনটাকে আলফা কার্বন বলে। এবং এখানে আলফা হাইড্রোজেন কয়টা আছে বলতো, এখানে তো আলফা হাইড্রোজেন 2টা আছে। অর্থাৎ প্রোপানেলও কি করবে, এই অ্যালডোল বিক্রিয়া দিবে। এরপর আসে আমরা প্রোপানন। দেখো প্রোপাননের ক্ষেত্রে এই যে কার্বনিল কার্বনটা আছে, এই কার্বনের দুই পাশে কিন্তু কার্বন আছে, এবং দুই পাশের যেহেতু কার্বন আছে দুইটাই কি হবে, আলফা কার্বন। এবং দুইটা কার্বনে কি আছে, দেখো দুইটা কার্বনে কি আছে, আলফা হাইড্রোজেন আছে। তার মানে প্রোপাননের মধ্যে আলফা হাইড্রোজেন কয়টা, 6টা। অর্থাৎ প্রোপাননও কি করবে, অ্যালডোল বিক্রিয়া দিবে। বাকি যে দুইটা যৌগ আছে দেখো, একটা হচ্ছে মিথানেল আর একটা হচ্ছে বেনজালডিহাইড। মিথানেলের কার্বনিল কার্বনের পরে কিন্তু কোনো কার্বন নাই, আছে দেখো তো, এখানে কোনো কার্বন আছে নাই কিন্তু। তার মানে মিথানেল কি করবে না, মিথানেল কিন্তু তোমার এই অ্যালডোল বিক্রিয়া দিবে না, কারণ এখানে আলফা হাইড্রোজেনও নেই, আলফা কার্বনও নেই। তার মানে এখানে কি লিখবো, আলফা হাইড্রোজেন নেই। একইভাবে বেনজালডিহাইড, দেখো বেনজালডিহাইড মানে অ্যারোমেটিক অ্যালডিহাইড। এই যে কার্বনিল কার্বন আছে এর পরের কার্বন কোনটা, এই কার্বনটা কিন্তু, এই যে কার্বনটা, এখানে একটা কার্বন আছে এবং এই কার্বনে কিন্তু হাইড্রোজেন নেই। দেখো প্রত্যেকটা বাকি 5টা কার্বনে হাইড্রোজেন আছে, বাট এই কার্বনে হাইড্রোজেন নেই। এই হাইড্রোজেনটা কই গেছে, এই হাইড্রোজেনটাকে এখান থেকে সরাই কি করছে, এই অ্যালডিহাইড মূলকটা বসছে। তার মানে বেনজালডিহাইডের মধ্যে আলফা কার্বন আছে কিন্তু আলফা হাইড্রোজেন নেই। এই কারণে বেনজালডিহাইড কি বিক্রিয়া দিবে না, এই অ্যালডোল বিক্রিয়া দেখাবে না, বা অ্যালডোল বিক্রিয়াটা দেয় না। অর্থাৎ এই যে পরের দুইটা লিখছে, এই দুইটা কি করে, তোমার অ্যালডোল বিক্রিয়া দেয় না, কিন্তু এই দুইটা আবার কি বিক্রিয়া দেয়, কেনিজারো বিক্রিয়া দেয়। কেনিজারো বিক্রিয়া কারা দিবে, কেনিজারো বিক্রিয়া হচ্ছে যাদের মধ্যে অম্লধর্মী আলফা হাইড্রোজেন নাই। অর্থাৎ অ্যালডোল আর কেনিজারো বিক্রিয়া দুইটা পরস্পরের বিপরীত, মনে রাখবা, ঠিক আছে। যারা অ্যালডোল বিক্রিয়া দিবে তারা আবার কেনিজারো দেয় না, আবার যারা কেনিজারো বিক্রিয়া দেয় তারা আবার কি অ্যালডোল বিক্রিয়া দেয় না। তো আমরা প্রথমে অ্যালডোল বিক্রিয়াটাই দেখাই। মনে করো আমি এখানে ইথানল দিয়ে দেখাই যে কিভাবে অ্যালডোল বিক্রিয়াটা দেখায়। তো দেখো এখানে আমি 2 মোল ইথানল নিচ্ছি। ও আরেকটা ব্যাপার মনে রাখবা, অ্যালডোল বিক্রিয়া আর কেনিজারো বিক্রিয়া একই যৌগের 2 মোল বিক্রিয়া করবে। কত মোল, 2 মোল বিক্রিয়া করবে। এবং একটা হচ্ছে লৌহ সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করবে, আর একটা গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করবে। অ্যালডোল বিক্রিয়াটা কি হবে, লৌহ সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে। এবং এই বিক্রিয়াটা কিন্তু এক প্রকার কেন্দ্র আকর্ষী বা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। মেকানিজম দেখালে বুঝতে পারতো আগের মতো। তো এখানে কি হবে, দেখো 2 মোল নিচ্ছে, দুইটাই কিন্তু ইথানল। আমি একটু মানে উল্টা করে লিখছি, এখানে দেখো দুইটা কিন্তু ইথানল, CH3CHO, এখানেও কি CH3CHO। আমি কি করছি, একটা অম্লধর্মী হাইড্রোজেনকে উপরে লিখছি আলফা কার্বনের। তো এখানে কি হবে দেখো, এই যে বন্ধন, হাইড্রোজেনের যে বন্ধনটা আছে, এই বন্ধনটা এই দুইটা কার্বনের মাঝখানে বসবে, মানে এই দুইটা কার্বনকে সংযুক্ত করবে। এই দুইটা কার্বনের মাঝখানে যদি এই বন্ধনটা আসে, হাইড্রোজেনের বন্ধনটা এই দুইটা কার্বনের মাঝখানে, এই কার্বনের হাত কয়টা হবে, 5টা। কিন্তু কার্বনের হাত কি 5টা হইতে পারে, হয় না। ওই সময় কি করবে, এই যে কার্বন আর অক্সিজেন, এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতা জানি কার বেশি, অক্সিজেনের। তো এই মাঝখানে যে পাই বন্ধনটা আছে, এই পাই বন্ধনটাকে কি করবে, অক্সিজেন তার নিজের দিকে টেনে নেবে এবং ওই পাই বন্ধন দিয়া এই H+ এখানে যুক্ত করবে। অর্থাৎ এখানকার কার্বন আর হাইড্রোজেনের মাঝখানে যে বন্ধনটা ছিল,
এই বন্ধনটা চলে আসবে এই দুইটা কার্বনের মাঝখানে, এবং এইখানকার যে পাই বন্ধনটা ছিল কার্বন আর অক্সিজেনের, ওই পাই বন্ধনটা গিয়ে আবার কি করবে, এইখানে এই H প্লাসটাকে এখানে যুক্ত করবে, সংযুক্ত করবে। তাহলে কি হয় দেখো, CH3 এই যৌগটা উৎপন্ন হবে, এবং এই যৌগটার নাম হচ্ছে 3 হাইড্রক্সি বিউটানেল। দেখো বিউটানেল মানে এখানে কি আছে, অ্যালডিহাইড মূলক আছে, আর অ্যালডিহাইড মূলক থাকলে সেটা অ্যালডিহাইড হবে, এবং অ্যালডিহাইড মূলক যখন থাকবে অ্যাসিড আর অ্যালডিহাইড, এই ওএসটা কি হিসাবে নিবা তুমি, এটাকে কাউন্ট করবা প্রতিস্থাপক। যখন এটা প্রতিস্থাপক হবে এটার নাম কি হবে, হাইড্রক্সি। এবং কিন্তু যদি এটা আবার কার্যকরী মূলক হয় তাহলে কি লিখবো, প্রোপানল, বিউটানল, এরকম কিছু। কিন্তু যেহেতু এখানে অ্যালডিহাইড মূলক আছে, এটা কি প্রতিস্থাপক, এটার নাম কি হবে, হাইড্রক্সি। তো নামকরণের ক্ষেত্রে আমরা কি করি, প্রথমে সাইড চেইন গুলো উল্লেখ করি। তাহলে এই হাইড্রক্সি মূলকটা কত নম্বর কার্বন আছে, 3 নম্বর, এবং কোনটাকে 1 নম্বর কার্বন ধরবা, অ্যালডিহাইড মূলকের যে কার্বনটা আছে সেটাকে 1 নম্বর, 1 2 3। তার মানে 3 নম্বরে কি আছে, একটা হাইড্রক্সি মূলক, এর নাম কি হবে 3 হাইড্রক্সি বিউটানেল। এবং দেখো এখানে দুইটা কার্যকরী মূলক আছে, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কি অ্যালকোহল। এই দুইটা মিলে একসাথে এটার নাম কি হচ্ছে অ্যালডল। মানে অ্যালডল বিক্রিয়াতে যে উৎপাদটা তৈরি হয় বা উৎপন্ন হয় সেটাতে দুইটা কার্যকরী মূলক আছে, একটা হচ্ছে কি অ্যালডিহাইড মূলক আর হচ্ছে কি অ্যালকোহল মূলক। এই দুইটা কার্যকরী মূলকের সংক্ষিপ্ত রূপ মিললা কি হচ্ছে এখানে অ্যালডল বিক্রিয়া, এবং এই বিক্রিয়াটার নাম হচ্ছে কি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। তো দেখো আরেকটা বিক্রিয়া, আমরা এরকম 6টা বিক্রিয়া দেখাবো। 3 নম্বর বিক্রিয়া ক্যানিজারো। একটু আগে আমি তোমাদের বলছি যে ক্যানিজারো বিক্রিয়াটা কারা দেখাবে, যাদের মধ্যে অম্লধর্মী আলফা হাইড্রোজেন নাই, এবং সেটা হচ্ছে কি, একটা হচ্ছে মিথানেল আর হচ্ছে বেনজালডিহাইড। মিথানেলে আলফা কার্বনই নেই, তার মানে কি আলফা হাইড্রোজেন নেই। আর বেনজালডিহাইডে কি আছে, কি নাই, আলফা কার্বন আছে বাট আলফা হাইড্রোজেন নাই। এই জন্য এই দুইটা যৌগ কি হবে, ক্যানিজারো বিক্রিয়া দেখাবে। এবং ক্যানিজারো বিক্রিয়াতে একই যৌগের 2 মূল বিক্রিয়া করবে। অ্যালডল বিক্রিয়াতে একই যৌগের 2 মূল বিক্রিয়া করছে, ক্যানিজারো বিক্রিয়াতে একই যৌগের 2 মূল বিক্রিয়া করবে। তার মানে আমরা কি, ধরো এখান থেকে আমি মিথানেল নিলাম, মিথানেল 2 মূল নিলাম, 2টা মিথানেল নিলাম। অ্যালডল বিক্রিয়াটা কার উপস্থিতিতে ঘটছে, লৌহ সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এটা ঘটবে কি, গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার দেখো মিথানেল, এগুলো কিন্তু অ্যালডিহাইড। তো ক্যানিজারো বিক্রিয়াটাকে বলে একটা অসামঞ্জস্য বিক্রিয়া। অসামঞ্জস্য বিক্রিয়া মানে কি, যে বিক্রিয়াতে একই যৌগের 2টা পরমাণু বা একই যৌগের 2 মূল একই সাথে জারিত হয় আবার বিজারিত হয়, সেই বিক্রিয়াটার নাম হচ্ছে কি অসামঞ্জস্য বিক্রিয়া। তো এখানে দেখো আমি মিথানেলের 2 মূল নিচ্ছি, একই যৌগ 2 মূল, এখান থেকে একটা জারিত হবে আর একটা বিজারিত হবে। তো আমরা অ্যালডিহাইডকে জারিত করলে কি পাই বলতো, জৈব অ্যাসিড, আর বিজারিত করলে কি পাই, অ্যালকোহল। তার মানে একটা এখান থেকে কি হবে, জৈব অ্যাসিড হবে, সরি এখানে জৈব অ্যাসিড সরাসরি হবে না, জৈব অ্যাসিডের লবণ হবে, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তো জৈব অ্যাসিডের লবণ একটা হবে জারিত হইয়া, আর একটা বিজারিত হইয়া কি উৎপন্ন করবে, অ্যালকোহল উৎপন্ন করবে। এখন দেখো এখানে যেহেতু একটা কার্বন আছে যৌগটার মধ্যে, এক কার্বনের যে অ্যালকোহলটা সেটা কি হবে বলতো, মিথানল, CH3OH। আর এটাকে জারিত করলে কি উৎপন্ন হবে, মনে রাখবা জারিত করলে অ্যালডিহাইডের যে CHO মূলকটা আছে কার্যকরী মূলক, এটা কি হবে, COOH হয়ে যাবে, মানে অ্যাসিড মূলক হয়ে যাবে। তো যেহেতু এখানে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এটা কি হবে, HCOONA, মানে অ্যাসিডের লবণ হবে, জারিতেই হবে, জারিতে কি হবে, অ্যাসিডের লবণ। তো একটা কি পেলাম বলতো, মিথানল, আর একটা পেলাম কি, সোডিয়াম মিথানয়েট বা সোডিয়াম ফরমেট। তার মানে দেখো এখানে একটা জারিত হয়েছে আর একটা বিজারিত হয়েছে, এবং এই বিক্রিয়াটার নাম হচ্ছে কি অসামঞ্জস্য বিক্রিয়া। একইভাবে যদি আমরা এখানে বেনজালডিহাইড 2 মূল নিই, বেনজালডিহাইড দেখো
এটা কিন্তু বেনজাইলডিহাইড, আমি একটু ঘুরে ঘুরে লিখছি। তো কি হবে দেখো, একটা তুমি কি করবা, জারিত করবা। ধরো আমি জারিত করলাম একটা, জারিত করলে কি হবে, এসিডের লবণ, তাহলে কি হবে সি ডাবল ও এন। মনে করি এটাকে আমি জারিত করছি, তাহলে কি হবে সিএইচটা, সিএইচওটা কি হবে সি ডাবল ও এন এ। এটাকে তুমি বিজারিত করবা। তো বিজারিত করে কেমনে কি করবা, বিজারিত মানে অ্যালডিহাইডকে তুমি যখন বিজারিত করবা, অ্যালডিহাইডের অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন দিবা, আর অক্সিজেনটা যে কার্বন আছে সেখানে একটা হাইড্রোজেন দিবা। দেখো তার মানে এই অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন দিব, আর এই কার্বনে একটা হাইড্রোজেন বসাইবো, তাহলে কি হবে এখানে CH2OH। দেখো এই হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে দিলে কি হবে OH, আর এখানে একটা হাইড্রোজেন দিলে কি হবে, কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা, দুইটা, তাহলে CH2OH। এবং এটার নাম হচ্ছে কি বেনজাইল অ্যালকোহল, এবং এটার নাম হচ্ছে কি সোডিয়াম বেনজোয়েট। এপাশের যে লবণটা আছে এটার নাম কি সোডিয়াম বেনজোয়েট, আর এটার নাম হচ্ছে কি বেনজাইল অ্যালকোহল। অনেকে তোমরা এটা কি লেখো, বিজারিত করে ফেনল, আসলে না, ফেনল হবে না। বিজারণের সময় তোমরা কি করবা, অ্যালডিহাইড বা কিটোনের যে কার্বনিল যে অক্সিজেনটা আছে সেখানে একটা হাইড্রোজেন দিবা, আর এই অক্সিজেনটা যে কার্বনে আছে সেই কার্বনে একটা হাইড্রোজেন দিবা, তাহলে কি হবে এখানে CH2OH। এবং এই যৌগটার নাম হচ্ছে কি বেনজাইল অ্যালকোহল। তো এইভাবে এই বিক্রিয়াটা সম্পন্ন করো। দেখো 4 নম্বর বিক্রিয়া হ্যালোফর্ম বিক্রিয়া। এটা খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এবং এই বিক্রিয়াতেও আমাদের শর্তগুলো মনে রাখতে হবে, আসলে কারা হ্যালোফর্ম বিক্রিয়া দেখাবে। সাধারণত যদি কার্বনিল যৌগের মধ্যে এসিটোমূলক বা মিথাইল কার্বনিল মূলক থাকে, তাহলে সেই যৌগটা হ্যালোফর্ম বিক্রিয়া দেখায়। আবার কিছু কিছু অ্যালকোহলও এই বিক্রিয়াটা দেখায়। কোন অ্যালকোহলগুলো, যেসব অ্যালকোহলকে জারিত করলে এসিটোমূলকযুক্ত কার্বনিল যৌগ উৎপন্ন হয়, তারাও কি করে হ্যালোফর্ম বিক্রিয়াটা দেখায়। তো আমরা কি পাইলাম, হ্যালোফর্ম বিক্রিয়া কারা দেখাইতে পারে, এক হচ্ছে কার্বনিল যৌগ যাদের মধ্যে এসিটোমূলক আছে, আরেকটা হচ্ছে অ্যালকোহল, যে সকল অ্যালকোহলটা জারিত করলে ওই অ্যাসিটোমূলকযুক্ত কার্বনিল যৌগ উৎপন্ন হয়। সাধারণত আমরা অ্যালকোহলকে জারিত করলে কি উৎপন্ন হয় বলতো, কার্বনিল যৌগ, এবং ওই কার্বনিল যৌগের মধ্যে যদি অ্যাসিটোমূলক থাকে তাহলে ওইসব অ্যালকোহলও কি করবে, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তো আমরা কিছু যৌগ লিখি, আগে কার্বনিল যৌগগুলো দেখি। তার আগে আরেকটা ব্যাপার, হ্যালোফর্ম বিক্রিয়া কেন বলতেছি দেখো, তোমরা 19-এ পড়ছো যে ক্লোরোফর্ম, তা ক্লোরোফর্মের সংকেতটা কি পড়ছো, CHCl3। তো এই Cl এর জায়গায় যদি আমরা এখানে একটা হ্যালোজেন দিই X, হ্যালোজেন মানে কি, ওই যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, তাহলে এটার নাম কি হবে, হ্যালোফর্ম। মানে এই বিক্রিয়া দ্বারা তুমি কি কি উৎপন্ন করতে পারবা, হ্যালোফর্ম উৎপন্ন করতে পারবা। যেমন এই বিক্রিয়া দ্বারা তুমি চাইলে ক্লোরোফর্ম উৎপন্ন করতে পারবা, আয়োডোফর্ম উৎপন্ন করতে পারবা, ব্রোমোফর্ম উৎপন্ন করতে পারবা। তো এই জন্য এই বিক্রিয়াটার নাম হয়েছে কি, হ্যালোফর্ম বিক্রিয়া। তো আমরা আগে শর্তগুলা দেখি কারা হ্যালোফর্ম বিক্রিয়া দেখায়, কিছু যৌগ লিখি। যেমন দেখো ইথানেল, তারপরে আরেকটা যৌগ লিখি প্রোপানন, এরপরে মনে করো বিউটানল, আরেকটা লিখি আমরা যে প্রোপানেল। তো এই 4টা যৌগের মধ্যে এসিটোমূলক কোনটা, এই যে CH3CO, এই মূলকটার নাম হচ্ছে কি, অ্যাসিটোমূলক। দেখো তার মানে ইথানলে কি আছে, এসিটোমূলক আছে। এটার আরেকটা নাম আছে মিথাইল কার্বনিল মূলক। এই মূলকটার নাম হচ্ছে কি, মিথাইল কার্বনিল মূলক। এই যৌগটা তো দেখো এখানে কি আছে,
দুই পাশ থেকে এসিটোমূলক, দেখো এই পাশ থেকে তুমি ধরলে এসিটোমূলক CH3CO, আবার এই পাশ থেকে চিন্তা করলো কি আছে, এসিটোমূলক আছে। তার মানে প্রোপানন এই বিক্রিয়াটা দেখাবে। একইভাবে দেখো এটা নাম হচ্ছে কি বিউটানন, এটার ক্ষেত্রে কি আছে, এই যে এসিটোমূলক আছে, এই পাশ থেকে নাই বাট এই পাশ থেকে আছে। কিন্তু দেখো উপরের যে যৌগটা আছে এখানে কিন্তু CH3CO নাই, মানে মিথাইল কার্বনিল মূলক বা এসিটোমূলক নাই। তার মানে উপরের যৌগটা এই বিক্রিয়াটা দেখাবে না, কিন্তু নিচের যে তিনটা যৌগ আছে এসিটোমূলক যেগুলোতে আছে মানে কার্বনিল যৌগের মধ্যে, তারা কি করবে, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তার মানে এই তিনটা যৌগ হ্যালোফর্ম বিক্রিয়া দেখায়। আরেকটা ব্যাপার, অনেক সময় এমসিকিউ দিতে পারে যে এরকম একটা ইথানয়েল ক্লোরাইড দিতে পারে, বলতে পারে বা ইথানামাইড, এই দুইটা যৌগ কি দেখাবে হ্যালোফর্ম বিক্রিয়া? তুমি মনে করতে পারো যে এখানে তো স্যার আছে মিথাইল কার্বনিল মূলক তো আছে, না মিথাইল কার্বনিল মূলক আছে কিন্তু এটা কিন্তু কার্বনিল যৌগ না, অ্যালডিহাইড বা কিটোন না, এটা হচ্ছে কি অ্যাসিড হ্যালাইড। দেখো Cl আছে কিন্তু কার্বনিল যৌগ কারা, কার্বনিল যৌগের ক্ষেত্রে এই যে কার্বনিল যে মূলকটা আছে এই মূলকের দুই পাশে হয়, এই দুই পাশে R থাকবে, নয়তো এক পাশে R থাকবে আরেক পাশে কি থাকবে, হাইড্রোজেন থাকবে। কিন্তু এই পাশে কিন্তু কি আছে, ক্লোরিন আছে, এটার ক্ষেত্রে কি আছে, NH2 আছে। তার মানে এখানে এসিটোমূলক আছে কিন্তু এগুলা কিন্তু কার্বনিল যৌগ না, অর্থাৎ অ্যালডিহাইড বা কিটোন না। এই কারণে এই দুইটা যৌগ কিন্তু এই বিক্রিয়া দেখায় না। বুঝতে পারছো? তো এবার আমরা একটু বিক্রিয়াটা দেখি। যেমন মনে করো আমরা প্রথমে এই বিক্রিয়াটাকে যখন লিখবো এইভাবে লিখবো, এই মূলকটার নাম হচ্ছে কি বলতো, মিথাইল কার্বনিল মূলক। দেখো CH3CO, এই মূলকটা যদি না থাকে এই বিক্রিয়াটা দিবে না কিন্তু। তাইলে আমরা যখন হ্যালোফর্ম বিক্রিয়াটা লিখবো এরকম করে কার্বনিল মূলকটা দিব আর এখানে একটা CH3 লিখে ফেলাইম না উপরে, সবসময় এটা থাকবে, এটা থাকলেই তো এই বিক্রিয়া দিবে না, তো দিবে না। তাহলে তুমি প্রথমে এটা লিখবা। এবার দেখো যদি আমি এই ইথানল নিয়ে এই বিক্রিয়াটা করাই, তাহলে ইথানলের ক্ষেত্রে এই CH3CO সাথে এখানে একটা কি আছে বলতো, হাইড্রোজেন আছে না। তুমি জাস্ট নিচের হাতটা পরিবর্তন করবে, এইটাকে পরিবর্তন করবে, এখানে কি দেবা, তাহলে হাইড্রোজেন। এবার হ্যালোফর্ম বিক্রিয়াতে আমরা হ্যালোজেন গ্যাস নিব, জারক পদার্থ, আয়োডিন নিতে পারি, ক্লোরিন নিতে পারি, ব্রোমিন নিতে পারি। তাহলে আয়োডিনটা হচ্ছে কি দ্বিপরমাণুক না, আয়োডিন নিলাম। আরেকটা নিব আমরা এখানে কি, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। এইবার বিক্রিয়া করাই, এবার বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে, হ্যালোফর্ম উৎপন্ন হবে। তো যেহেতু এখানে আয়োডিন নিচ্ছে তাহলে কি হবে বলতো, এখান থেকে কি উৎপন্ন হবে, আয়োডোফর্ম। আয়োডোফর্মের সংকেতটা কি হবে, CH3। এই যে কার্বনটা, এই কার্বনটা মনে রাখবা, এই কার্বনটা, এই যে এই কার্বনটা, তুমি প্রথমে এখানে কি করবা, প্রথমে আয়োডোফর্ম লিখে ফেলাইবা CH3। তো এই কার্বনটা কোন কার্বন, এই কার্বনটা। তোমরা এখানে সমতা গ্রহণ করা দরকার নাই, তুমি জাস্ট টেকনিকটা মনে রাখো যে এই যে মিথাইল কার্বনিল মূলক আছে, এই মিথাইল কার্বনিল মূলকের উপর যে মিথাইল মূলকটা আছে, এই কার্বনের দিয়ে আমরা কি তৈরি করলাম, হ্যালোফর্ম বা আয়োডোফর্ম তো লিখলাম। নিচ থেকে, এই যে নিচ দেখো, নিচ থেকে এই হাইড্রোজেন থেকে এদিক থেকে একটা অ্যাসিডের লবণ লিখবা। তাহলে কি লিখবা, অ্যাসিড এখান থেকে লিখবা HCOONA, এখান থেকে ONA নিবে। তাহলে নিচ থেকে কি লিখবো, অ্যাসিডের লবণ HCOONA। এবার দেখো এখানে সোডিয়াম আছে আর আয়োডিন আছে, কি উৎপন্ন হবে, সোডিয়াম আয়োডাইড, যেহেতু দুইটা ভিন্ন গ্রুপের আছে, সোডিয়াম আয়োডাইড। আরেকটা বিষয় দেখো এখানে কি আছে, OH আছে, আর OH থাকলে কি উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়। তাহলে আমরা এখানে কি লিখবো, পানি। আবারও বলতেছি, তুমি যখন এই বিক্রিয়াটা লিখবা, মিথাইল কার্বনিল মূলক থাকলেই তো এই বিক্রিয়াটা দিবে। তার মানে তুমি প্রথমে এই অংশটা লেখা ফেলাইবা কি, CH3CO। এরপরে এখানে একটা হাত দিয়ে কি যুক্ত করবা, ইথানলের ক্ষেত্রে হাইড্রোজেন, প্রোপাননের ক্ষেত্রে এখানে কি যুক্ত হবে, CH3, আর বিউটাননের ক্ষেত্রে কি হবে, CH2CH3। এরকম, এটা খালি শুধু এটা পরিবর্তন করবা, সাথে কি নিবা, আয়োডিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড। এরপরে তুমি কি করবা, আয়োডোফর্ম লিখবা, ক্লোরিন নিলে ক্লোরোফর্ম লিখবা। কোন কার্বন দিয়ে লিখছো, এটা এই উপরের কার্বন দিয়ে। এবং নিচের যে হাতটা আছে, যে নিচের হাত, এখান থেকে একটা অ্যাসিডের লবণ লিখবা, HCOONA। তাহলে কি লিখছে, HCOONA। যেহেতু সোডিয়াম আছে আর আয়োডিন আছে, কি উৎপন্ন হবে, সোডিয়াম আয়োডাইড। আর যেহেতু এখানে OH আছে,
কি উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে। একইভাবে দেখো, আমি যদি এই বিক্রিয়াটা এই প্রোপানন নিয়ে দেখাই, মানে প্রোপাননের সাথে এই বিক্রিয়াটা করাই, তাহলে কি হবে? তাহলে দেখো, এই কার্বনিল কার্বনের সাথে দুইটা হাত দিয়ে কি আছে? দুই পাশে কি আছে? CH3 আছে না? তার মানে এই ক্ষেত্রে এটা কি হবে? এই হাইড্রোজেনের পরিবর্তে এখানে কি বসাইবা? CH3। তো কি লিখবা? এটা তো এই CH3 দিয়ে তো ওই আয়োডোফর্ম তৈরি হবে। জাস্ট এইখান থেকে কি হবে? এটা অ্যাসিডের লবণ। তাহলে অ্যাসিডের লবণটা এখানে কি হবে বলো? এখানে হবে CH3COO। দেখো, এই যে আগে হাইড্রোজেন ছিল, এর জন্য ওই সময় কি লিখছি? HCOO, এন্ড কি লিখবো? CH3COO। এখান থেকে ONA আসবে। আবার যদি তুমি এই বিউটানুন নিয়ে বিক্রিয়াটা করো, বিউটানুন, তাহলে এখানে কি হবে? এই মৌলকটা কি হবে? এই মৌলকটা হবে CH3CH2, এবং সেক্ষেত্রে এখানে লবণটা কি উৎপন্ন হবে? এখানে লবণটা হবে কি? দেখো, CH3CH2COO। তার মানে লবণটা হবে কি এখানে? CH3CH2, মানে সোডিয়াম প্রোপানয়েড তৈরি হবে। তো এইভাবে কিন্তু বিক্রিয়াটা সমতাকরণ করতে হবে, মানে সরি, বিক্রিয়াটা লিখতে হবে। তো আরেকটা ব্যাপার, আরেকটা শর্ত কি বলছি? যে সকল অ্যালকোহলের মধ্যে, মানে যে সকল অ্যালকোহলকে জারিত করলে এই অ্যাসিটোমূলকযুক্ত কার্বনিল যৌগ পাওয়া যায়, তারা কি করবে? এই বিক্রিয়াটা দেখাবে। তাহলে কোন অ্যালকোহলগুলো দিবে সেটা আমি একটু দেখি। যেমন আমরা ইথানল নিলাম। আচ্ছা বলো, এই যে হ্যালোফর্ম বিক্রিয়া আছে, এখানে আমরা কি করছি? হ্যালোজেন গ্যাসটাকে ইউজ করছি। যেমন আয়োডিন ইউজ করতে পারি, ক্লোরিন ইউজ করতে পারি না? এই হ্যালোজেন গ্যাসটা কিন্তু জারক পদার্থ। তাইলে তুমি যখন হ্যালোফর্ম বিক্রিয়াতে মনে করো ইথানল নিচ্ছ, এই আয়োডিন দ্বারা কি হবে? এটা জারিত হয়ে যাবে। প্রথমে এটা জারিত হবে। কেমনে জারিত হবে? এই দুইটা আয়োডিন এই OH এর যে হাইড্রোজেনটা আছে এটাকে নিয়ে নেবে, আর OH-টা যে কার্বনে যুক্ত আছে সেখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে নেবে। তাহলে কি উৎপন্ন হবে? 2 মোল হাইড্রোজেন আয়োডাইড। এখানে কি থাকবে? দেখো, CH3COH, এটা তৈরি হবে না? আর একটু আগে তো আমরা পড়ছি যে অ্যালকোহলকে জারিত করলে কি হয়? অ্যালডিহাইড তৈরি হয়। তাহলে অ্যালকোহলকে জারিত করলাম, এখান থেকে একটা হাইড্রোজেন, এই OH এর হাইড্রোজেনটা নিচ্ছে, তাহলে কি হবে? CH3COH বা CHO। তার মানে দেখো, এই যে ইথানল তৈরি হয়েছে, ইথানলের মধ্যে কি আছে? অ্যাসিটোমূলক আছে। এটা কি অ্যাসিটোমূলক না? এটার নাম কি? মিথাইল কার্বনিল মূলক। এই কারণে এই ইথানলটা কি করবে? হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। একইভাবে যদি আমরা এখানে প্রোপানল 2 নেই, এই প্রোপানল 2 কি করবে? হাইড্রোজেন আয়োডিন দ্বারা জারিত হইয়া প্রোপানন তৈরি করে। দেখো, এই হাইড্রোজেনটা গেছে আর এই হাইড্রোজেনটা গেছে, তো প্রোপানন তৈরি করছে। এবং এই প্রোপাননেও কিন্তু তোমার কি আছে? মিথাইল কার্বনিল মূলক বা অ্যাসিটোমূলক আছে। এই কারণে ইথানল আর প্রোপানল 2 হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তো দেখো, এরপরে আরেকটা বিক্রিয়া, 5 নম্বর বিক্রিয়াটা হচ্ছে কি? ঘনীভবন বিক্রিয়া। এবং ঘনীভবন বিক্রিয়া মানে আমরা জানি আসলে যে বিক্রিয়াতে আসলে কি হয়? ছোট ছোট অণু বা পানি অপসারিত হয় নাকি, সেটাকে আমরা কি বলি? ঘনীভবন বিক্রিয়া বলি। তো এই বিক্রিয়াটার আসলে একটা ইম্পর্টেন্স আছে। এই বিক্রিয়া দ্বারা আমরা কি করতে পারি? এই বিক্রিয়া দিয়া সাধারণত একটা যৌগ কার্বনিল যৌগ কিনা, অর্থাৎ অ্যালডিহাইড অথবা কিটোন কিনা, সেটা বুঝি কি এই বিক্রিয়া দ্বারা। মানে এটা একটা পরীক্ষা আসলে। এই বিক্রিয়াতে আমরা 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন নেই, এবং নেওয়ার পর যদি মনে করো বিক্রিয়া হয় এবং হলুদ বা কমলা বর্ণের অধক্ষেপ তৈরি হয়, তাইলে সেই যৌগটা কি হবে? কার্বনিল যৌগ হবে। মানে এই বিক্রিয়াটা আসলে কারা দেবে? কার্বনিল যৌগ, যাদের মধ্যে যারা কি আসলে অ্যালডিহাইড বা কিটোন। আর তোমার যদি বলে যে
অ্যালডিহাইড আর কিটোনের বা কার্বনিল যৌগের শনাক্তকরণ কিভাবে করবা? মানে যৌগটা অ্যালডিহাইড হতে পারে, কিটোনও হতে পারে, কিন্তু কার্বনিল যৌগটা কেমনে শনাক্তকরণ করবা? তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? এই বিক্রিয়াটা সম্পন্ন করতে হবে, অর্থাৎ 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন নিতে হবে। তো আমরা কার্বনিল যৌগের সাথে যে বিকারকটা বা যে যৌগটা বিক্রিয়া করাবো সেই যৌগটা কিন্তু অনেক বড় স্ট্রাকচার। এটা একটু কিভাবে মনে রাখবা সেটা দেখাই। সাধারণত দেখো এখানে H2N NH2, এই যৌগটার নাম হচ্ছে হাইড্রোজেন। NH2 মানে কি? হাইড্রোজেন। কিন্তু তুমি যদি এখানে মনে করো এই যে হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেনকে এখান থেকে সরাইয়া এখানে যদি আমরা ফিনাইল মূলক দিই, ফিনাইল মূলক মানে কি? বেনজিন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যে মূলকটা উৎপন্ন হয় সেটার নাম হচ্ছে কি? ফিনাইল মূলক। মানে C6H5, এই মূলকটার নাম হচ্ছে কি? ফিনাইল মূলক। তো আমরা হাইড্রোজেনের একটি হাইড্রোজেন যদি অপসারণ কইরা বা প্রতিস্থাপিত কইরা সেখানে ফিনাইল মূলক বসাই, বেনজিন বলয়টা বসাই, তাহলে সেটার নাম কি হবে? ফিনাইল হাইড্রোজেন। তাহলে এই যৌগটার নাম হচ্ছে কি বলতো? এটার নাম হচ্ছে এখন ফিনাইল হাইড্রোজেন। এবার দেখো এই যে ফিনাইল যে হাইড্রোজেনটা আছে, এই ফিনাইল হাইড্রোজেনের এখানে একটা বেনজিন বলয় আছে, এবং বলয়ে এই যে মূলকটা, হাইড্রোজেন মূলকটা যে কার্বনের সাথে যুক্ত হয়েছে, এই কার্বনটা হচ্ছে কত নম্বর কার্বন? 1 নম্বর কার্বন। সবসময় মনে রাখবো এই কার্বনটা হচ্ছে কত? 1 নম্বর। এবার আমরা নাম্বারিং করতে পারি, এই পাশ থেকে নাম্বারিং করতে পারি, এই পাশ থেকে। এখন মনে করো আমি এই 2 নম্বর কার্বনে একটা নাইট্রো মূলক দিলাম NO2, আবার এই 4 নম্বর কার্বন একটা আরেকটা নাইট্রো মূলক দিলাম হাইড্রোজেন সরায়া, তাহলে এই যৌগটার নাম কি হবে বলো? এটার নাম হবে 2 নম্বরে একটা নাইট্রো, 4 নম্বরে একটা নাইট্রো, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। কি হবে বলতো? 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। তাহলে এই যৌগটার নাম হচ্ছে 2,4-ডাইনাইট্রো। ডাইনাইট্রো কেন বলতেছি? কারণ এখানে নাইট্রোমূলক কয়টা আছে? দুইটা, একটা দুইটা। এই 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনটা আমরা কার সাথে নিব? কার্বনিল যৌগের সাথে। এবং কার্বনিল যৌগের সাথে এটা নেওয়ার পরে যদি হলুদ বা কমলা বর্ণের অধক্ষেপ পড়ে, তাহলে বুঝতে হবে ওই যৌগটা কি ছিল? কার্বনিল যৌগ ছিল। তো আমরা বিক্রিয়াটা লিখি। এটা আসলে একসাথে কি বোঝায় দেখো, একটা অ্যালকাইল মূলক আর একটা যদি হাইড্রোজেন হয় তাহলে সেটা হচ্ছে কি? অ্যালডিহাইড কার্বনিল মূলকের সাথে। আর দুইটাই যদি অ্যালকাইল মূলক থাকে তাহলে সেটা কি হবে? কিটোন। তার মানে এই সংকেত দিয়ে একসাথে আমরা এটাকে কি বলতে পারি? কার্বনিল যৌগ। মানে এটা অ্যালডিহাইড হতে পারে, কি কিটোনও হইতে পারে। দুইটা তুমি যদি দুইটা আর বিবেচনা করো তাহলে কিটোন, আর যদি একটা আর নাও আর একটা হাইড্রোজেন নাও তাহলে কি হবে? কিটোন হবে। তার মানে এই সংকেত দ্বারা আমরা কার্বনিল যৌগ বোঝাই। এবার এই কার্বনিল যৌগের সাথে আমরা কি নিব? ওই যৌগটা নিব 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। এখানে একটা 2 নম্বরে একটা নাইট্রো মূলক আছে, আর 4 নম্বরে একটা নাইট্রো মূলক আছে, এবং এখানে একটা বিক্রিয়া হবে। দেখো কি হবে? কি বলছিলাম? ঘনীভবন বিক্রিয়া মানে কি? পানি অপসারণ বিক্রিয়া। তো এখান থেকে এই যে কার্বনিল মূলকের অক্সিজেনটা আছে, এই অক্সিজেনটা আর হাইড্রোজেনের এই দুইটা হাইড্রোজেন, এই অংশটা কি এখান থেকে পানি হিসেবে অপসারিত হবে, পানি বের হয়ে যাবে এখান থেকে। তো আমরা এখানে কি লিখলাম? পানি অপসারণ করলাম, আর বাকি যা আছে সেটা কি এক হয়ে যাইব। তাহলে দেখো এখানে কি আছে? আর এই পাশে কি আছে? RH ডাবল বন্ড, এই যৌগটা তৈরি হবে। তো দেখো এই যৌগটার নাম ছিল কি? 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, আর এটার নাম হবে একই নাম, 2,4-ডাইনাইট্রো
ফিনাইল হাইড্রাজোন, এবং এই যৌগটার একটা পদক্ষেপ তৈরি করবে, সেটা হচ্ছে হলুদ বা কমলা বর্ণের অদক্ষেপ। এবং হলুদ বা কমলা বর্ণের অদক্ষেপ যদি উৎপন্ন হয় তাহলে বুঝতে হবে এই যৌগটা কি ছিল, কার্বনিল যৌগ ছিল। অর্থাৎ এই যৌগটা অ্যালডিহাইডও হইতে পারে, আবার কিটোনও হইতে পারে। তো এই বিক্রিয়া দ্বারা আমরা কি করতে পারি, কার্বনিল যৌগের শনাক্তকরণ করতে পারি। তোমার যদি পরীক্ষা আসে যে 2,4-DNPর সাথে বা 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে কি বিক্রিয়া করবে, তুমি কি কোন অপশনগুলো দেখবে যে ওইখানে কি কার্বনিল যৌগ আছে কিনা, মানে অ্যালডিহাইড বা কিটোন আছে কিনা, সেটাই আসলে কি হবে, আনসার হবে। তাইলে আমরা কি বুঝতে পারলাম বলতো, যে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন দ্বারা আমরা কার্বনিল যৌগের শনাক্তকরণ করতে পারি। যদি পরীক্ষাধীন যৌগটার সাথে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন নেই এবং নেওয়ার পর যদি দেখি যে হলুদ বা কমলা বর্ণের অদক্ষেপ পড়ছে, তাহলে বুঝতে হবে এই যৌগটা আসলে কি, কার্বনিল যৌগ। অর্থাৎ যৌগটা অ্যালডিহাইড হইতে পারে, কিটোনও হইতে পারে। তুমি কিন্তু কনফার্ম বলতে পারবো না যে এটা অ্যালডিহাইড না কিটোন, কিন্তু এটা বলতে পারবা এই যৌগটা হচ্ছে কার্বনিল যৌগ, অ্যালডিহাইডও হইতে পারে, কিটোনও হইতে পারে। তো দেখো এরপরে যে বিক্রিয়াটা আছে 6 নম্বর বিক্রিয়া, সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। এবং এই বিক্রিয়াটাতে জারণ বিক্রিয়াটা আসলে দুই রকমের হয়, একটা হচ্ছে তীব্র জারণ আর একটা হচ্ছে কি মৃদু জারণ। তীব্র জারণের ক্ষেত্রে আমরা যদি তীব্র জারক নেই বা শক্তিশালী জারক নেই, তাইলে সেক্ষেত্রে অ্যালডিহাইড জারিত হয়ে বা কিটোন জারিত হয়ে কি উৎপন্ন করবে, অ্যাসিড উৎপন্ন করবে, জৈব অ্যাসিড। যেমন একটা সাধারণ বিক্রিয়া দেখাই, অ্যালডিহাইডের সাধারণ সংকেতটা কি, RCHO। এটাকে আমরা যদি তীব্র জারিত করি, যেমন জারিত করা মানে কি, জার্মান অক্সিজেন নিব, এবং তীব্র জারিত করতে গিয়ে আমরা যদি মনে করি এখানে তীব্র জারক যেমন পটাশিয়াম ডাইক্রোমেট নেই আর গাঢ় H2SO4 নেই, তাহলে এখান থেকে কি হবে, RCOOH। এটা কিসের সংকেত বলতো, জৈব অ্যাসিড। মানে জাস্ট এই অক্সিজেনটা এখানে যুক্ত হবে। তো আমরা এখানে কি নিয়েছিলাম বলো, অ্যালডিহাইড। এবং অ্যালডিহাইডকে আমরা তীব্র জারিত কইরা কি পাইতাছি, জৈব অ্যাসিড পাইতাছি। তো এটা অ্যাজ ইউজুয়াল বিক্রিয়া, এটা পারি আমরা। কিন্তু আরেকটা বিক্রিয়া আছে কি, মৃদু জারণ। এবং এই মৃদু জারণ বিক্রিয়াটা কিন্তু খুবই কমন এবং খুব অনেক পরীক্ষা দেখবা এই বিক্রিয়াটা আসে। এবং এই বিক্রিয়াটা কি কাজে লাগে, দেখো মৃদু জারণটা দুইভাবে আমরা জারিত করতে পারি অ্যালডিহাইডটাকে। মৃদু জারণের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে মনে করো আমরা নিলাম টলেন বিকারক সহ পরীক্ষা। একটা হচ্ছে কি টলেন বিকারক সহ পরীক্ষা। তো দেখো একটু আগে তোমাদের যে বিক্রিয়াটা দেখাইছি ঘনীভবন বিক্রিয়া, এবং সেই বিক্রিয়াতে আমরা কি বুঝতে পারছি যে একটা যৌগ কার্বনিল যৌগ কিনা সেটা আমরা ওই পরীক্ষা দ্বারা কি কনফার্ম করতে পারছিলাম বা নিশ্চিত করতে পারছিলাম। এখন প্রশ্নটা তোমাকে যদি এইভাবে করে যে ওই যে তুমি কার্বনিল যৌগটা কনফার্ম করলা, ওই কার্বনিল যৌগটা কি অ্যালডিহাইড না কিটোন, তাহলে তুমি কি করবা? তাহলে কিন্তু তোমার কি করতে হবে, এই টলেন বিকারক সহ পরীক্ষা করতে হবে। মানে তুমি ওই যৌগটার মধ্যে বা ওই মিশ্রণটার মধ্যে কি করবা, টলেন বিকারক যোগ করবা। দেখবা যে ল্যাবে অনেকগুলো বোতলে এরকম থাকে টলেন বিকারক, ফেলিং দ্রবণ, এক একটা বোতলে এক এক রকমের কি আছে, বিকারক আছে। তো তুমি এখানে কি করবা, টলেন বিকারক যোগ করবা। টলেন বিকারক নেওয়ার পরে একটু তাপ দিবা। তাপ দেওয়ার পর যদি দেখো যে ওইটার গায়ে যে টেস্ট টিউবে এই পরীক্ষাটা চালাইতেছো বা পরীক্ষাটা করতেছো, ওই টেস্ট টিউবের মধ্যে তোমার সাদা সাদা দর্পণ তৈরি হয়েছে, তাহলে বুঝতে হবে এটা কি ছিল, অ্যালডিহাইড। আর যদি এরকম হয় তুমি নিলা টলেন বিকারকটা, ওইটার মধ্যে নিয়ে তাপ দিলা, কিন্তু কোনো পরিবর্তন দেখলা না, কোনো সাদা সাদা দর্পণ তৈরি হয় নাই নাকি, বা সিলভার দর্পণ উৎপন্ন হয় না, তাহলে বুঝতে হবে সেটা কি ছিল, কিটোন। অর্থাৎ ওইখানে যে যৌগটা কার্বনিল যৌগটা পাইছে, এটা যদি টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে বা কোনো একটা চেঞ্জ আসে, সাদা সিলভার দর্পণ তৈরি করে, তাহলে সেটা হচ্ছে অ্যালডিহাইড, আর না করলে সেটা হচ্ছে কি, কিটোন। তার মানে আমরা টলেন বিকারক পরীক্ষা দ্বারা কি করতে পারি, টলেন বিকারক পরীক্ষা দ্বারা আমরা অ্যালডিহাইড আর কিটোনটাকে পার্থক্য সূচক পরীক্ষা করতে পারি বা আলাদা করতে পারি, বলতে পারি এটা অ্যালডিহাইড না কিটোন নাকি।
তাইলে টলেন বিকারক পরীক্ষা কি কাজে ব্যবহার করব আমরা? অ্যালডিহাইড আর কিটোনকে আলাদা করার জন্য বা পার্থক্য সূচক পরীক্ষা করার জন্য। তো আমরা দেখো পরীক্ষাটা লিখি। দেখো টলেন বিকারকের যে প্রধান যে উপাদানটা, সেই প্রধান উপাদানটা হচ্ছে ডায়ামিন সিলভার 1 হাইড্রোক্সাইড। এটা একটা জটিল যৌগ এবং এখানে এই যে এমিন গুলো আছে অ্যামোনিয়া, এগুলো হচ্ছে কি লিগ্যান্ড। তো লিগ্যান্ড আমরা যখন জটিল যৌগের নামকরণ লিখব, আগে লিগ্যান্ডটা উল্লেখ করব। এখানে কয়টা এমিন আছে? দুইটা, ডায়ামিন সিলভার 1 হাইড্রোক্সাইড। ওএস মানে কি হাইড্রোক্সাইড। সিলভার 1 কেন বলতেছে? কারণ এই যৌগটাতে সিলভারের যোজনী কত? 1। এজন্য যখন তুমি জটিল যৌগ লিখবা, নামকরণ করবা, ওই কেন্দ্রীয় পরমাণুর পাশে ওই যোজনীটাকে উল্লেখ করতে হবে। তাহলে আমরা এটা টলেন বিকারক নিলাম এবং এটা একটা নামও আছে। টলেন বিকারকের উপাদানটা হচ্ছে এটা নাকি? এবার দেখো এইখানে এই সিলভারের চার্জ কত? +1। কেন? কারণ NH3 0, OH এর কত? -1। আর এটাকে যদি আমরা x ধরি, যেমন ধরো সিলভারের জারণ সংখ্যা আমরা এখানে x ধরলাম, NH3 কত? 0 গুণ 2 প্লাস OH কত? -1 সমান কত? 0। তাহলে এখান থেকে x এর মান কত হবে? +1। অর্থাৎ এখানে সিলভারের জারণ সংখ্যা হচ্ছে কত? +1, অর্থাৎ +1 এখানে। তো এখান থেকে কি উৎপন্ন হবে? দেখো তাপ দিলে এখান থেকে সিলভার দর্পণ তৈরি হবে, সিলভার ধাতু বা সিলভার দর্পণ তৈরি হবে। তার মানে দেখো এই সিলভার প্লাস থেকে কি হয়েছে? সিলভার, অর্থাৎ সিলভার প্লাসটাকে এখানে কি করছে? ইলেকট্রন গ্রহণ করছে। ইলেকট্রন যদি গ্রহণ করে তার নাম কি বলতো? জারক পদার্থ। অর্থাৎ এই টলেন বিকারকটা এখানে কি হিসেবে আচরণ করতেছে? জারক পদার্থ হিসেবে। তার মানে টলেন বিকারকটা এখানে কি জারক। আর জারক পদার্থ কি হয়? জারিত হবে না বিজারিত হবে? জারক পদার্থ সবসময় বিজারিত হবে। যদি কেউ ইলেকট্রন গ্রহণ করে তার নাম জারক, আর ইলেকট্রন গ্রহণ করলে সেটা কি হয়? বিজারিত হয়। আর ইলেকট্রন হারাইলে বা ইলেকট্রন ত্যাগ করলে সেটা কি হয়? জারিত হয়। আর জারিত কি হয়? বিজারক। যেহেতু Ag+ এখানে ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে এই যে অ্যালডিহাইড আছে এটা কি করছে? ইলেকট্রন অবশ্যই ত্যাগ করছে এবং এটার নাম হচ্ছে কি? বিজারক। অর্থাৎ টলেন বিকারকটা জারক আর এটা হচ্ছে বিজারক, এবং এই বিক্রিয়াটা হচ্ছে কি? জারণ বিজারণ বিক্রিয়া, মৃদু জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে এখান থেকে কি তৈরি হলো? সিলভার দর্পণ। এবার বলো বিজারক কি হয়? জারিত হয়। তাহলে বিজারক এখানে কি? অ্যালডিহাইড। অ্যালডিহাইডকে জারিত করলে কি উৎপন্ন হবে? অ্যাসিড উৎপন্ন হয় নাকি? একটু আগে পড়ছি আমরা অ্যালডিহাইডকে জারিত করলে কি হয়? অ্যাসিড। তবে যেহেতু এখানে আমরা টলেন বিকারক নিছি, এখানে অ্যাসিডের লবণ হবে, অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ। দেখেন এখানে কিন্তু NH3 আছে। তো এখান থেকে কি হবে? অ্যালডিহাইড জারিত হয়ে অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ উৎপন্ন করবে এবং সাথে কি উৎপন্ন হবে? এখান থেকে সাথে পানি উৎপন্ন হবে। তো এই বিক্রিয়াটাকে তোমাদের সমতাকরণ করা দরকার নেই, তোমরা জাস্ট কি উৎপন্ন হবে সেটা মনে রাখবা। সিলভার প্লাসটা কি হবে? সিলভার দর্পণ তৈরি করবে। অ্যালডিহাইডটা কি হবে? জারিত হইয়া, যেহেতু বিজারক এটা, অ্যালডিহাইড জারিত হইয়া অ্যাসিডের লবণ উৎপন্ন করবে। তো অ্যাসিডের কোন লবণ উৎপন্ন করবে? জৈব অ্যাসিডের। এখানে কি কোনো সোডিয়াম পটাশিয়াম ধাতু আছে? না। যেহেতু সোডিয়াম পটাশিয়াম ধাতু নাই, কিন্তু এখানে কি আছে? NH3 আছে। এই অ্যামোনিয়াম আয়নটা এখানে যুক্ত হবে। একটা বিষয় মনে রাখবা যে এই অ্যামোনিয়াম আয়নটা অনেকটা ধাতুর মতো আচরণ করে, সোডিয়াম প্লাস বা পটাশিয়াম প্লাসের মতো। তো এটা হচ্ছে কি? জৈব অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ উৎপন্ন হবে এবং সাথে কি উৎপন্ন হবে? সিলভার দর্পণ। এই যে সিলভার দর্পণ তৈরি হইতেছে সাদা সাদা, এইটা দেখলে বলবা কি? এটা হচ্ছে অ্যালডিহাইড। আর যদি এটা উৎপন্ন না হয় তার মানে কি? এটা অ্যালডিহাইড না, এটা হচ্ছে কিটোন। তো এই বিক্রিয়া দ্বারা আমরা কি করতে পারি? অ্যালডিহাইড আর কিটোনকে আলাদা করতে পারি। এবং পরীক্ষা খাতে কি লিখবা? যে অ্যালডিহাইড টলেন বিকারককে কি করছে? বিজারিত করে সিলভার দর্পণ উৎপন্ন করে। কিন্তু কিটোন টলেন বিকারককে বিজারিত করতে পারে না, সিলভার দর্পণও উৎপন্ন করতে পারে না। তো এখানে আরেকটা পরীক্ষা আছে, দেখো দুইটা পরীক্ষা। আরেকটা পরীক্ষা হচ্ছে বি নাম্বারটা।
ফেলিং দ্রবণ সহ পরীক্ষা। তো ফেলিং দ্রবণের ক্ষেত্রে ফেলিং দ্রবণে যে উপাদানগুলো থাকে তার মধ্যে একটা হচ্ছে কিউপ্রিক হাইড্রোক্সাইড, আর একটা হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। ফেলিং দ্রবণে এই দুইটা উপাদান থাকে, কিউপ্রিক হাইড্রোক্সাইড। তো এখানে কিন্তু কপারের চার্জটা কত বলতো, +2, কপার 2+। তো যখন তুমি পরীক্ষাধীন যৌগটার সাথে ফেলিং দ্রবণ নিয়ে তাপ দিবা টেস্ট টিউবে, যদি এটা অ্যালডিহাইড হয় তাহলে দেখবা যে লাল একটা পদক্ষেপ পড়বে, লাল একটা পদক্ষেপ। এবং এই লাল পদক্ষেপটা কার? এই লাল পদক্ষেপটা আসলে কিউপ্রাস অক্সাইডের লাল পদক্ষেপ। কার পদক্ষেপ? কিউপ্রাস অক্সাইড। এখানে দেখো কপারের জারণ সংখ্যাটা কত হবে। ধরো আমরা এখানে কপারের জারণ সংখ্যা x ধরলাম, x গুণ 2, অক্সিজেন কত -2 সমান 0, তার মানে এখানে x এর মান কত হবে +1। যেহেতু এখানে কপারের চার্জ +1, এই জন্য এটার নাম হচ্ছে কি কিউপ্রাস অক্সাইড। কিউপ্রিক আর কিউপ্রাস কম হলে কি হবে আস, বেশি হলে কি হবে ইক। তো এই যৌগটার নাম হচ্ছে কি কিউপ্রাস অক্সাইড, এবং এটা লাল পদক্ষেপ তৈরি হবে। তার মানে দেখো এখানে কপারের চার্জ ছিল কত +1, এখানে কপারের চার্জ হচ্ছে +2, আর এখানে কপারের চার্জ হচ্ছে কত +1। যেহেতু +2 থেকে +1 হইতেছে, তার মানে কি করতেছে বলো, ইলেকট্রন গ্রহণ করতেছে। আর ইলেকট্রন গ্রহণ করার মানে হচ্ছে কি এটা কি হিসেবে আচরণ করতেছে, এটা জারক হিসেবে আচরণ করতেছে। আর অ্যালডিহাইডটা কি হিসেবে আচরণ করবে এখানে, তাহলে বিজারক। তো একইভাবে এই যে ফেলিং দ্রবণটা আছে এটা বিজারিত কি উৎপন্ন করতেছে, কিউপ্রাস অক্সাইডের লাল পদক্ষেপ। আর অ্যালডিহাইডটা জারিত কি উৎপন্ন করবে, অ্যাসিডের লবণ। আগের মতো আগে কি তৈরি করছে, অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ। আর এখন কি হবে, যেহেতু সোডিয়াম আছে বলতেই পারতেছে কি হবে, অ্যাসিডের সোডিয়াম লবণ। তাহলে এখানে কি হবে, অ্যাসিডের সোডিয়াম লবণ। তাহলে কি বুঝতে পারলা বলো। অর্থাৎ যদি আমরা পরীক্ষাধীন যৌগটার সাথে ফেলিং দ্রবণ নিয়ে তাপ দেই, এবং তাপ দেওয়ার পর যদি দেখি লাল পদক্ষেপ তৈরি হয়েছে, তার মানে ওই যৌগটা হচ্ছে কি অ্যালডিহাইড। আর যদি কোনো ধরনের পদক্ষেপ উৎপন্ন না হয়, তৈরি না হয়, তার মানে সেটা হচ্ছে কি কিটোন। পরীক্ষার খাতায় কেমন দেখবা যে বিজারক অ্যালডিহাইড যেমন ইথানল নিতে পারো। ইথানল কি করে, ফেলিং দ্রবণকে বিজারিত করে কিউপ্রাস অক্সাইডের লাল পদক্ষেপ তৈরি করে। কিন্তু কিটোন ফেলিং দ্রবণকে বিজারিত করতেও পারে না, লাল পদক্ষেপ তৈরিও করতে পারে না। আবার সে বিজারক নিজে কি জারিত হইয়া অ্যাসিডের সোডিয়াম লবণ উৎপন্ন করে। তো এইভাবে তোমার কি করতে হবে, এই অ্যালডিহাইড আর কিটোনের পার্থক্য সূচক পরীক্ষা করতে হবে। এবং পরীক্ষা আসলে দুইটা পরীক্ষায় তোমরা লিখবা। দেখো এবার সর্বশেষ যে বিক্রিয়াটা আছে সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তো আমরা কি পড়তেছি, কার্বনিল যৌগ। এবং কার্বনিল যৌগকে বিজারিত করলে কি হবে, সাধারণত অ্যালকোহল উৎপন্ন হয়। ওই যে প্রথমেই বলছিলাম, অ্যালকোহলকে জারিত করলে কি উৎপন্ন হয়, অ্যালডিহাইড আর কিটোন মানে কার্বনিল যৌগ। আরেকবার জারিত করলে কি হবে, জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডকে বিজারিত করলে কি হয়, কার্বনিল যৌগ। আর কার্বনিল যৌগ বা অ্যালডিহাইডকে বিজারিত করলে কি হবে, অ্যালকোহল তৈরি হবে। তো আমরা কি পড়তেছি, অ্যালডিহাইডের বিজারণ। তো এই বিজারণটা দুই প্রকার, এটা হচ্ছে মৃদু বিজারণ আর এটা হচ্ছে তীব্র বিজারণ। তো আমরা অ্যালডিহাইডকে যদি বিজারিত করি, দেখো এটা হচ্ছে একটা অ্যালডিহাইড, এবং এটাকে যদি আমরা বিজারিত করতে কি নেই বলতো, জার্মান হাইড্রোজেন। মনে করে এখানে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নিলাম বিজারক। তাহলে কি হবে, এইখানে দুইটা জার্মান হাইড্রোজেন নিবা, একটা হাইড্রোজেন এই অক্সিজেনের সাথে যুক্ত হবে, আর একটা হাইড্রোজেন এই অক্সিজেনটা যে কার্বন আছে সেখানে যুক্ত হবে। ওই যে আমরা বিজারিত করার সময় কি করছিলাম, অক্সিজেন থেকে একটা হাইড্রোজেন নিয়ে নিয়েছিলাম, আর অক্সিজেনটা যেই কার্বন ছিল সেখানে একটা হাইড্রোজেন, সেখান থেকে একটা হাইড্রোজেন নিয়েছিলাম। এই জারণের সময়। এবার বিজারণের সময় কি করব, উল্টা কাজটা করব।
ওই অক্সিজেন একটা হাইড্রোজেন দিব, আর অক্সিজেনটা যে কার্বনে আছে সেখানে একটা হাইড্রোজেন দিব, তাহলে কি উৎপন্ন হবে এখানে? RCH2OH, মানে অ্যালকোহল তৈরি হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি মৃদু বিজারণ ঘটাই তাহলে অ্যালডিহাইডকে বিজারিত করলে কি হবে? 1 ডিগ্রি অ্যালকোহল হবে, আর কিটোনকে বিজারিত করলে একই রকম ভাবে কি হবে? 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। তো আমরা যেটা দেখাইবো সেটা হচ্ছে সাধারণত তীব্র বিজারণটা ইম্পর্টেন্ট, এবং এই বিজারণটার নাম হচ্ছে ক্লিমেনসন বিজারণ। তো ইউটিউবে দেখবা যে এই বিষয়ে আমার একটা ক্লাস আছে, ক্লিমেনসন বিজারণ। তো ক্লিমেনসন বিজারণটা আসলে কি? ক্লিমেনসন বিজারণটা আসলে কার্বনিল যৌগ দেখায়। কার্বনিল যৌগ কারা? অ্যালডিহাইড অথবা কিটোন। এবং ক্লিমেনসন বিজারণে দেখবা এই কার্বনিল যে মূলকটা আছে এই মূলকটা মিথিলিন মূলকে পরিবর্তিত হয় বা রূপান্তরিত হয়। তো কার্বনিল মূলকটা কি বলো? এই যে সিওটা আছে, এই সিওটাকে বলি কি? কার্বনিল মূলক। তো এই সিওটার কি হবে? এই যে অক্সিজেনটা আছে, ওই অক্সিজেনটাকে এখান থেকে সরাই, এখানে কয়টা হাইড্রোজেন বসবে? 2টা হাইড্রোজেন বসবে। অক্সিজেনের যোজনী কত? 2। তো অক্সিজেনটাকে যদি আমরা অপসারিত করতে চাই তাহলে এখানে কয়টা হাইড্রোজেন দেওয়া লাগবে? 2টা। তো এইটা কি হবে? এই কার্বনিল মূলকটা মিথিলিন মূলকে পরিণত হবে, এবং এই বিজারণ বিক্রিয়াটার নাম হচ্ছে কি? ক্লিমেনসন বিজারণ। এবং ক্লিমেনসন বিজারণে মনে রাখবা এটা দিবে কারা? কার্বনিল যৌগ। এবং ক্লিমেনসন বিজারণ দ্বারা কি উৎপন্ন করা যায়? অ্যালকেন উৎপন্ন করা যায় বা অ্যালকেন প্রস্তুত করা যায়। তো আমরা একটা যৌগ বিক্রিয়া লিখি। বিজারণ মানে বিজারক পদার্থ নিব, এবং বিজারক পদার্থ কি দেয় বলতো? কি উৎপন্ন করে? জাইমান অক্সিজেন। ক্লিমেনসন বিজারণের ক্ষেত্রে এই বিজারক পদার্থটা হবে জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ। এই বিজারকটা কিন্তু মনে রাখবে, এটা ব্যতিক্রমধর্মী বিজারক, এবং এই বিজারকটা আসলে এই ক্লিমেনসন বিজারণে ব্যবহৃত হয়। তো কি হবে দেখো, তুমি কি করবা? এই কার্বনিল মূলকের যে অক্সিজেনটা আছে কয়টা হাত দ্বারা যুক্ত আছে? 2টা। এটাকে সরাই এখানে কি দিবা? হাইড্রোজেন বসাইবা। তাহলে এই অক্সিজেনটা সরাইলে কয়টা হাইড্রোজেন দেওয়া লাগবে? 2টা। তাহলে আমরা অক্সিজেনটাকে সরাই আমরা এখানে 2টা হাইড্রোজেন দিলাম, আর আগে থেকে এখানে কি আছে? আরেকটা হাইড্রোজেন আছে, এই যে এই হাইড্রোজেনটা আছে। তো তুমি যখন এই অক্সিজেনটাকে এখান থেকে সরাইবা, অক্সিজেনটা আবার কি করবে? এখান থেকে হাইড্রোজেন নিয়ে কি উৎপন্ন করবে? পানি উৎপন্ন করবে। তাহলে দেখো আমরা টোটাল হাইড্রোজেন কয়টা ইউজ করলাম? পানি দিয়ে 2টা, আর এখানে 2টা। তাহলে এখানে কত মোল নিবা? 4 মোল নিবা। তাহলে এই যে অ্যালডিহাইড আছে এইটাকে বিজারিত করে আমরা কি পাইছি? অ্যালকেন পাইছি। যেমন তুমি আর এর পরিবর্তে একটা CH3 নিতে পারো, এটাকে বিজারিত করো, তাহলে কি হবে? এখানে একইভাবে CH3 প্লাস পানি। একইভাবে তুমি যদি এখানে কিটোন নাও, কিটোন মানে কি? এই কার্বনিল মূলকের দুই পাশে কি থাকবে? অ্যালকাইল মূলক। আর এইটাকে বিজারিত করো, তাহলে কি হবে? এখান থেকে জাস্ট এই অক্সিজেনটা সরাই এখানে 2টা হাইড্রোজেন দিবা, তাহলে আর 2টা হাইড্রোজেন দিয়ে দাও প্লাস পানি। এটা কিন্তু অ্যালকেন। অর্থাৎ ক্লিমেনসন বিজারণ দ্বারা আমরা অ্যালকেন তৈরি করতে পারি। তো এই বিক্রিয়াগুলা যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে দেখবা যে কার্বনিল যৌগ থেকে যে সিকিউ প্রশ্নটা আসে সেটা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবা। এবং সবার জন্য শুভকামনা। আশা করি তোমরা কেমিস্ট্রিতে অনেক ভালো করবা। সবাইকে ধন্যবাদ।